ভালো আছো, সুস্থ আছো? সো তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল। আজকে আমরা ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায় নিয়ে পড়বো। লাস্ট ক্লাসগুলোতে তোমাদের সাথে আমার দেখা হয়েছে মার্কেটিং ক্লাস নিয়ে, বাট আজকে আমরা ম্যানেজমেন্ট ক্লাস করবো। ওকে, সো ম্যানেজমেন্ট প্রথম পত্রের প্রথম যে চ্যাপ্টার, অর্থাৎ ব্যবসায়ের মৌলিক ধারণা, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এই টপিক থেকে কিভাবে আমার এইচএসসিতে কোয়েশ্চেন আসতে পারে অ্যান্ড আমার অ্যাডমিশনে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে, বা দুইটা আমরা মার্চ করে কিভাবে পড়বো সে বিষয়টাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, তোমাদের বন্ধু বান্ধব যারা আমাদের এই কোর্সে আছে তাদেরকে একটু মেনশন করে দাও। ওকে, সো এভরিথিং ইজ ফাইন আই গেস, দেন সব কিছু ওকে থাকলে আমরা শুরু করবো। ওকে, আচ্ছা, ইশকে নুরি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একটু তোমার ফ্রেন্ডরা যদি থাকে পরিচিত যারা আমাদের এখানে আছে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো। ওকে, আচ্ছা, সো ব্যবসায়ের মৌলিক ধারণা। তো ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করতে গেলে তোমার প্রথমে কি আসবে, যে ব্যবসা কি জিনিস, এইটাই তো আসবে, তাই না? সো ব্যবসায় কি জিনিস বা ব্যবসায় কাকে বলে, এইচএসসির জন্য এই টাইপের কোয়েশ্চেন আসবে রিটেনে, যে ব্যবসায় কাকে বলে। ধরো এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসলে বলে ব্যবসায় কাকে বলে। তো ব্যবসায় কাকে বলে, তো এটা তো সিম্পল জিনিস, আমরা সবাই জানি যে কি বৈধ অর্থনৈতিক কার্যক্রম মুনাফা অর্জনের জন্য হইতে হবে এবং লেনদেনের পৌনঃপুনিকতা থাকতে হবে, আর্থিক মূল্য থাকতে হবে, বিভিন্ন বৈশিষ্ট্য মিলিয়ে আমরা একটা কাজকে আমরা কি বলি, ব্যবসায় বলে থাকি। ওকে, সো আমরা যদি একটু ডেফিনেশন দেখি, যে দেখো মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ কাজকে আমরা ব্যবসায় বলতে পারি। এরপরে প্রতিষ্ঠান নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের লক্ষ্যে নিয়োজিত মানবীয় শক্তি ও কাজের মধ্যে সমন্বয় প্রক্রিয়াকে আমরা ব্যবসায়ী সংগঠন বলি। ওকে, অর্থনীতির অন্যতম উপাদান হচ্ছে ব্যবসায়ের জীবনী শক্তি। দেখো এইটা আমার এমসিকিউর জন্য অ্যাডমিশন বলো এইচএসসি বলো, এটা ইম্পর্টেন্ট, যে ব্যবসায়ের জীবনী শক্তি বা প্রাণ শক্তি বা চালিকা শক্তি কোনটা, সেটা হচ্ছে কি অর্থ, মূলধন বা পুঁজি, যে কোনো একটা বললেই হবে। ওকে, ক্লিয়ার? সো এটা আমাদের এমসিকিউর জন্য, তুমি এইচএসসি বলো অ্যাডমিশন বলো, সব জায়গাতে আমাদের লাগবে। ওকে, আর বিজনেস শব্দটি হচ্ছে কি, বিজনেস শব্দটির অর্থ কি, মানে ব্যবসায় বা কারবার বলে থাকে, এবং এটার উৎপত্তি ল্যাটিন শব্দ বিজনেস থেকে। এটা তোমার এমসিকিউতে আসতে পারে, এইচএসসি এমসিকিউতে তোমার এটা আসার চান্সেস আছে। ওকে, সো ব্যবসা কেন করা হয়, বা ব্যবসার মৌলিক উদ্দেশ্য কি বা প্রাথমিক উদ্দেশ্য, ব্যবসা কেন করা হয়? ব্যবসা করা হয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে। ব্যবসা কেন করা হয়? মুনাফা অর্জনের উদ্দেশ্যে। এই টাইপের প্রশ্নগুলো তোমার আসার সম্ভাবনা থাকে এবং এসে থাকে সাধারণত। ওকে, সো এখানে আর তেমন বাকি যেগুলো আছে একবার রিড আউট করলে হবে, হ্যাঁ, খুব বেশি মানে জটিল কিছু না। এরপর দেখো ব্যবসায় সমীকরণ, এইটা ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার এইচএসসি বলো অ্যাডমিশন বলো সব জায়গাতে আসে। যে বলতে পারে যে নিচের ব্যবসার কোন সমীকরণটি হচ্ছে যে সঠিক, এমসিকিউতে এইভাবে আসে যে ব্যবসার সমীকরণ নিচের কোনটি সঠিক। হ্যাঁ, তো এটা আমরা সংক্ষেপে কিভাবে মনে রাখি, ITAT। ওকে, ITAT। সো এই যে এই সাইনটাকে কি বলে, সামেশন, মানে সমষ্টি বা যোগফল। সো ইন্ডাস্ট্রিজ বা শিল্পের সকল কার্যাবলী, এরপরে বাণিজ্যের সকল কার্যাবলী এবং বাণিজ্যের সহায়ক সকল কার্যাবলীর একত্রে, এই সবগুলোকে একত্রে আমরা বলি কি, ব্যবসায় বলি। তাহলে ব্যবসা হচ্ছে কি একটা বিগার ট্রাম, হ্যাঁ, যেটা হচ্ছে কি একটা বড় একটা বিষয়, যে লাইক শুধু শিল্প বললে ব্যবসার একটা অংশকে রিপ্রেজেন্ট করে, বা তুমি যদি বাণিজ্য বলো তাহলে একটা ব্যবসায়ের একটা অংশকে রিপ্রেজেন্ট করে। ওকে, লাইক ধরো তুমি যদি বলো যে বাংলাদেশে শুধু মুসলমান আছে, তাহলে মানে কি, যে বাংলাদেশের একটা অংশ বা একটা পার্টকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশে এতজন হিন্দু আছে, দ্যাট মিনস এটা একটা পার্টকে, বাট বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, এইটা দ্বারা কি সামষ্টিকভাবে প্রকাশ করে। ওকে, সো এটা হচ্ছে বিগার টার্ম, যে হচ্ছে কি ব্যবসায়ের হচ্ছে কি আমাদের সো তোমার এমসিকিউতে এইটা আসতে পারে। সো অনেক সময় মানে অন্য যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, এবং তোমার এভাবে কোশ্চেন আসতে পারে যে ধরো তোমার প্রশ্নে এই সমীকরণটা দিল, এরপর বলতো যে এই সমীকরণে আই দ্বারা কি বুঝায়, বা টি দ্বারা কি বুঝায়, বা এটি দ্বারা কি বুঝায়। সো আই মানে কি ইন্ডাস্ট্রি, টি মানে কি ট্রেড, হ্যাঁ, এই যে ট্রেড, এরপরে হচ্ছে কি এটি মানে কি অক্সিলারিজ টু ট্রেড বা বাণিজ্যের সহায়ক কার্যাবলী। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো এইটা একটু ভালোভাবে দেখবা, হ্যাঁ, এইটা একটু আমাদের মাঝে মাঝে প্রশ্নে এসে থাকে। ওকে, এরপর দেখো উৎপাদন সংক্রান্ত কার্যাবলী কি কি। আচ্ছা, উৎপাদন সংক্রান্ত কার্যাবলী
দেখো কি উৎপাদন সংক্রান্ত কার্যাবলীকে আমরা শিল্প বলি। শিল্প সংজ্ঞা যদি দেখি, শিল্পের সংজ্ঞাতে আমরা কি বলছি যে প্রকৃতি থেকে আমরা কি করি, কাঁচামাল আহরণ করি, এরপরে কি করি এখানে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে, এই কার্যাবলীকে আমরা শিল্প বলে থাকি। সো শিল্পের বেসিক কাজটা হচ্ছে উৎপাদন করা। উৎপাদনের যেই ডেফিনেশন, এটা অনেকটা শিল্পের ডেফিনেশনের সাথে মিলে যায়, একই টাইপের। ওকে, এরপরে বন্টন সংক্রান্ত কাজকে আমরা কি বলতেছি, বাণিজ্য বলতেছি, এবং উৎপাদন ও বন্টনের সহায়ক যে কার্যাবলীগুলো আছে এগুলোকে অক্সিলারিজ টু ট্রেড বলতেছে। সো ব্যবসা হচ্ছে কি বেসিক্যালি আমার এই যে দেখো শিল্প, এরপরে বাণিজ্য এবং সহায়ক কার্যাবলী মিলিয়েই হচ্ছে কি একটা ব্যবসায়। ক্লিয়ার? আগে তোমাদের এখান থেকে মানে আর কোনো ধরনের কনফিউশন থাকার সুযোগ নেই। এবার দেখো ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এখান থেকে খুব কম প্রশ্ন আসে, বাট মাঝে মাঝে আসে। আসলেও কি ধরনের প্রশ্ন আসে সেটাকে আমরা বলবো। লাইক তোমাকে বলতে পারে বার্টার সিস্টেম বলতে কি বুঝো, লাইক সৃজনশীলে ক নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে যে বার্টার সিস্টেম বলতে কি বুঝায়। বার্টার সিস্টেম বেসিক্যালি হচ্ছে কি পণ্য বিনিময় প্রথা। পণ্য বিনিময় প্রথা বলতে যে কি পণ্যের বিনিময়ে পণ্য, মানে ধরো আমি তোমাকে একটা ফোন দিলাম, ধরো যে কি ইশকেনুরির সাথে ও কি করলো, আমি তাকে একটা ফোন দিলাম, সে আমাকে ফোনের বদলে ধরো কি দিল, লাইক ধরো একটা ঘড়ি দিল। হ্যাঁ, সো এটা কি হচ্ছে একটা প্রোডাক্টের বদলে আরেকটা প্রোডাক্ট যখন দেওয়া হয় সেটাকে আমরা বলি কি পণ্য বিনিময় প্রথা। লাইক আমাদের প্রাচীনকালে কি হইতো, লাইক ধরো সবাই তো কৃষি নির্ভর ছিল। সো ধরো অনেকজন ফলমূল আহরণ করতো, সংগ্রহ করতো বা চাষ করতো। দেখা যেত একজনের আলু উৎপাদন হয়েছে অনেক বেশি, আরেকজনের কাছে মাছ আছে বা আরেকজনের কাছে চাল ডাল আছে অতিরিক্ত, তাহলে কি করতো অতিরিক্ত চালের বদলে একজন মাছ দিত, মাছের বদলে সে চাল পাইতো। এই পণ্যের বিনিময়ে পণ্য যেটা, সেটাকে আমরা বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় প্রথা বলি। বাট এখন তো বার্টার সিস্টেম নাই। লাইক তুমি দোকান থেকে যদি কোনো একটা পণ্য কিনতে যাও, ধরো তুমি কি করবা, চাল ডাল কিনবা, এখন চাল ডালের বদলে তুমি কি তাকে গিয়ে পায়েস দিয়ে আসলে সে নিবে না। এখন কি হয়েছে কি এটা অর্থের বিনিময় হয়ে গেছে। ওকে, সো আগে যখন পণ্যের বিনিময়ে পণ্য ছিল তখন সেটাকে আমরা বার্টার সিস্টেম বলতাম। ওকে, আদিম যুগ কি ছিল ভাই, আত্মনির্ভরশীলতার যুগ ছিল। এটা আর কি একটা ছিল কি দেখো আদিম যুগটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে, একটা হচ্ছে আদিম স্তর আর একটা হচ্ছে প্রত্যক্ষ স্তর। ওকে, সো এগুলো মানে এই প্রাচীন যুগটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বার্টার সিস্টেমটাই একটু বেশি ইম্পর্টেন্ট, এছাড়া আর এখান থেকে কিছু নাই। ওকে, আচ্ছা এরপরে দেখো মধ্যযুগ। মধ্যযুগে কি হয় ভাইয়া, মধ্যযুগে বেসিক্যালি অর্থের প্রচলনটা হয়। হ্যাঁ, অর্থের প্রচলন হয় তখন ধরো একটা পণ্যের বিনিময়ে বিভিন্ন মুদ্রা। এখন মুদ্রাটা কি, কখনো শামুক ঝিনুক, কখনো হচ্ছে কি পাথর, কখনো হচ্ছে কি এই কি বলে সোনা রূপা, এই ধরনের রৌপ্য পদার্থগুলার কি করা হয়, বিনিময় করা শুরু হয়। এই যে যেমন দুষ্প্রাপ্য শামুক ঝিনুক কড়ি পাথর ইত্যাদি ব্যবহার করতো। এরপর কি বাজার শহরের উৎপত্তি হয়। হ্যাঁ, যেমন ধরো কারিগরি ব্যবসায় বা হচ্ছে কি সমবায় সংঘ, এবার বণিক সমবায়, হ্যাঁ উপনিবেশ সৃষ্টি। মোস্ট ইম্পর্টেন্ট এই পার্ট থেকে তোমার বলতে পারে যে এক মালিকানা ব্যবসায়, হ্যাঁ এরপর হচ্ছে অংশীদারি ব্যবসার উৎপত্তি কোন যুগে হয়ে থাকে। ওকে, কোন যুগে হয়ে থাকে, মধ্যযুগে, এক মালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায়। ওকে, এরপর আধুনিক যুগ। আধুনিক যুগে কি হয়, হ্যাঁ এই দেখো আমাদের এখানে মেইনলি ধরো মধ্যযুগ থেকে তোমার এই এক মালিকানা আর অংশীদারি দিয়ে আসতে পারে। আর আধুনিক যুগে কি, আধুনিক যুগে হচ্ছে কি আমাদের যৌথ মূলধনী ব্যবসায় সহ অন্যান্য যে আধুনিক ব্যবসায়ের কার্যক্রমগুলো এগুলো শুরু হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শিল্প বিপ্লব শুরু হয়। শিল্প বিপ্লব। ওকে, শিল্প বিপ্লব সময়কাল হচ্ছে 1750 থেকে 1850। তোমার এটা এমসিকিউতে আসতে পারে যে শিল্প বিপ্লব কালটা কোন সময়টা, 1750 থেকে 1850। ওকে, সো এই শিল্প বিপ্লবটা কোথায় হয়, ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে, বা কখনো কখনো এটা ইউরোপ থাকতে পারে। অপশনে যেটা থাকে সেটা আনসার করবা। ওকে, সো এই শিল্প বিপ্লব জিনিসটাকে যদি শিল্প বিপ্লবের কথা বলি, যে আমাদের যে আগে কি হইতো, সবকিছু মানুষ নির্ভর ছিল, যে কোনো কাজ মানুষ করত। হ্যাঁ, ধরো যা হাল চাষ করতো মানুষ, এরপরে হচ্ছে কি ধান ভাঙাইতো মানুষ। হ্যাঁ, এরপরে ধরো বিল্ডিং করার জন্য বড় বড় পাথর, এই ধরো তাজমহল থেকে শুরু করে আমাদের মিশরের পিরামিড, এই সব কিছু মানুষজন নিজেরা এইগুলা করতো। হ্যাঁ, নিজেরাই বহন করতো, সবকিছু করতো। বাট শিল্প বিপ্লবের ফলে কি হয়েছে, যে এই উৎপাদনমুখী কাজ যেগুলা মানুষ করতো এগুলাতে কি করা হয়েছে,
হ্যাঁ, মেশিনারিজ চলে আসছে, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে, ফলে আমাদের উৎপাদন আগের থেকে অনেক কয়েক গুণ বেড়ে গেছে। হ্যাঁ, সো এই যে উৎপাদনে যে মেশিনারিজ বা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়, সেটাকেই আমরা বলতেছি কি শিল্প বিপ্লব। ক্লিয়ার? এই শিল্প বিপ্লব হওয়ার আগে মানুষ সব থেকে বেশি নির্ভর ছিল কৃষির উপরে, এরপর শিল্প বিপ্লব আসলো, এরপরে মানুষজন শিল্পের উপরে নির্ভরশীল হয়ে গেল। ওকে, সো এখান থেকে এই টাইপের জিনিসগুলো, এই যে যেমন কোম্পানি সংগঠন, হ্যাঁ, এরপর ব্যবসায় জোট, রাষ্ট্রীয় ব্যবসায়, যৌথ উদ্যোগে ব্যবসা, এগুলো হচ্ছে কি আমার এই আধুনিক যুগে শুরু হয়। সো এখান থেকে এমসিকিউ আসলে এই টাইপের কোশ্চেন আসতে পারে। এবার আসলে ব্যবসার মৌলিক বৈশিষ্ট্য, এটা কতটুকু ইম্পর্টেন্ট? এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ, খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট মাঝে মাঝে লাইক ধরো গুচ্ছ আছে না তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে, গুচ্ছতে গিয়ে তোমার এখান থেকে কোশ্চেন হইতে পারে, মানে যেই জায়গাগুলোতে তোমার ধরো 15টা উপরে কোশ্চেন হয়, 20টা 25টা 35টা, ওই জায়গাগুলোতে এরকম মানে লেস ইম্পর্টেন্ট জিনিস থেকে কোশ্চেন করতে পারে। ওকে, এমসিকিউতে যে ব্যবসা মৌলিক বৈশিষ্ট্য কোনটি, উদ্যোগ গ্রহণ, হ্যাঁ, এরপর হচ্ছে কি পূর্বানুমান, এরপরে কি ঝুঁকি ও অনিশ্চয়তা, এই বেসিক জিনিসগুলো। সো এগুলো একবার রিড আউট করবা। হ্যাঁ, এইচএসসিতেও এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না। আচ্ছা, ব্যবসায় বিবেচ্য বিষয় বা মৌলিক উপাদান সমূহ কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হয়? মুনাফা, ঝুঁকি, অনিশ্চয়তা, এগুলো হচ্ছে কি ব্যবসায় বৈশিষ্ট্য বা মৌলিক বৈশিষ্ট্য যেগুলো পড়ছে এগুলা। হ্যাঁ, তো এখানে দেখো যে মুনাফা অর্জন কি ভাই, আমি ক্লাসের শুরুতে বলছিলাম ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য বা প্রাথমিক বা মৌলিক উদ্দেশ্য, বা ব্যবসায় যদি কোনো উদ্দেশ্য না থাকে, শুধু একটা উদ্দেশ্য যদি কাজ করে, তাহলে সেই কাজটা কি হবে? মুনাফা অর্জন। হ্যাঁ, সো এটা হচ্ছে দেখো যে ব্যবসার প্রথম বৈশিষ্ট্য হলো এর গঠন ও পরিচালনার পেছনে ব্যবসায়ী মুনাফা অর্জনের প্রত্যাশা থাকে। এই যে দেখো প্রথম বৈশিষ্ট্য, প্রথম কাজই হচ্ছে ব্যবসায়ের কি মুনাফা অর্জন করা। ওকে, সো এগুলা দিয়ে তোমার কি করতে হবে? এটা কি ইন ডিটেলস মনে রাখতে হবে? ইন ডিটেলস মনে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট না সবগুলা, এখান থেকে কয়েকটা সিলেক্টেড আছে যেগুলো দিয়ে তোমার হয়তো কোশ্চেন করতে পারে যে লেনদেনের পৌনঃপুনিকতা বলতে কি বোঝায়, হ্যাঁ, তোমার এইচএসসিতে। এরপর হচ্ছে ঝুঁকি অনিশ্চয়তা বলতে কি বোঝায়, হ্যাঁ, আর অ্যাডমিশনের ক্ষেত্রে কিভাবে কাজে লাগতে পারে। অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে নিচের কোনটি ব্যবসায়ের বিবেচ্য মৌলিক উপাদান, বিবেচ্য মৌলিক উপাদান। ওকে, সো তখন জাস্ট অ্যাডমিশনের জন্য শুধু নামগুলা মনে রাখলে হবে, ঝুঁকি অনিশ্চয়তা, লেনদেনের পৌনঃপুনিকতা, হ্যাঁ, জাস্ট নামগুলো মনে রাখলে হবে। আর এইচএসসির ক্ষেত্রে তুমি ঝুঁকি অনিশ্চয়তা কি জিনিস, হ্যাঁ, এটা ক নাম্বারে প্রশ্ন হয়তো আসতে পারে যে ঝুঁকি অনিশ্চয়তা, ব্যবসায় ঝুঁকি অনিশ্চয়তা বলতে কি বোঝায়, হ্যাঁ, ব্যাখ্যা করো বা লিখো। তো ব্যবসায়ের সাথে ঝুঁকি অনিশ্চয়তা ওতপ্রোতভাবে জড়িত, মুনাফা অর্জনে আসাতে ব্যবসায়ীগণ ঝুঁকি বহন করে, তাই মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়। ওকে, সো তোমাকে এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসতে পারে, যেমন কি মুনাফাকে ঝুঁকি গ্রহণের কি বলা হয়, এভাবে। সো ঝুঁকি গ্রহণের জন্য কি এটার পুরস্কার হিসেবে বলা হয়, লাইক তুমি ঝুঁকি নিচ্ছ, দ্যাটস ওয়াই ইউ আর গেইনিং প্রফিট। আর লেনদেনের পৌনঃপুনিকতা মানে কি? লেনদেনের পৌনঃপুনিকতা মানে হচ্ছে যে বারংবার একটা জিনিস ঘটা। হ্যাঁ, পৌনঃপুনিক মানে কি? যে বারবার একই কাজ ঘটতে থাকা। হ্যাঁ, সো এখানে একটা জিনিস ব্যবসা হইতে হইলে এই কাজটা বারবার হতে হবে। লাইক ধরো এই যে নুরি কাছে যদি আমার ফোনটা, লাইক ধরো আমি ফোনটা ব্যবহার করছি, এখন আর ব্যবহার করতে ইচ্ছে করতেছে না, তো আমি কি করলাম, নুরির কাছে ফোনটা বিক্রি করে দিলাম সাপোজ। এখন কি আমি কি ফোন ব্যবসায়ী হয়ে যাব? না, কারণ কি আমি হয়তো র্যান্ডম একটা ট্রানজাকশন করছি, ওর সাথে লেনদেন করছি, বাট আমি তো ভাই সারা বছর বা সব সময় আমি কাস্টমারের সাথে বা সবার কাছে ফোন বিক্রি করি না। সেই ফোন বিক্রেতা হবে যে কি করে, যার কাজই হচ্ছে কি ফোন বিক্রি করা, বাট আমার কাজ তো ফোন বিক্রি করা না। আমার হয়তো হাতের ফোনটা, পার্সোনাল ইউজের ফোনটা আমার হয়তো ভালো লাগতেছে না, বা আমি নিউ ফোন নিব, দ্যাটস আমি বিক্রি করে দিচ্ছি। সো এইটা লেনদেন হবে না, বা এইটা ব্যবসায়ের কাজ হবে না। ওকে, ব্যবসা হবে যে প্রতিনিয়ত এই কাজটা করবে, যে বিক্রি করবে, হ্যাঁ, ওকে, কিনবে। লাইক এখানে দেখো কি বলতেছে যে ব্যবসায়ীর ক্ষেত্রে লেনদেন বারে বারে বা অব্যাহতভাবে সম্পাদিত হয়ে থাকে। একজন আসবাবপত্র বিক্রেতা নিয়মিতভাবেই ফরমাইশ মাফিক আসবাবপত্র তৈরি করে তা সরবরাহ করে, ফলে তার কাজ ব্যবসা হিসেবে গণ্য। কিন্তু কেউ যদি বাসার জন্য আসবাবপত্র কিনে, তার পছন্দ না হয়, তা আবার বিক্রি করে দেয়, তাহলে সেটা কিন্তু আবার আমার ইয়া হবে না। ওকে,
এরপর আইনগত বৈধ হইতে হবে, আমরা তো বলছি যে বৈধ অর্থনৈতিক কার্যাবলী হইতে হবে। হ্যাঁ, এরপরে আর্থিক মূল্যে লেনদেন, মানে তোমার লেনদেনটার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। লাইক ধরো আমাদের লেনদেন হওয়ার অন্যতম শর্ত হচ্ছে কি আর্থিক মূল্য থাকা, তাই না? আমরা বলছি কি ওই যে আমরা অ্যাকাউন্টিং এ পড়ছিলাম না যে লেনদেন তখন হয় যখন এটা আর্থিক মূল্য থাকে। লাইক আমার 30,000 টাকা দামের বেতনের একজন কর্মী মারা গেছে, হ্যাঁ, বা উনি অ্যাক্সিডেন্ট করছে, ফলে আমার অনেক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানের, তো এটা কি লেনদেন হবে? তাই না? এটা তো লেনদেন হবে না। সো লেনদেন হইতে হইলে লেনদেন হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে আর্থিক মূল্য থাকতে হবে। ওকে, উপযোগ সৃষ্টি, মানে এগুলো বেসিক বৈশিষ্ট্য, এগুলো জাস্ট একবার করে রিড আউট করবে, এখানে তেমন জটিল কিছু নাই, এখান থেকে আর ওইরকম কিছু আসার মতো নেই। আচ্ছা, ফোরকাস্টিংটা আসতে পারে পূর্বানুমান। পূর্বানুমান মানে কি? জাস্ট এই শব্দটাকে যদি তুমি ভাঙো, যে পূর্বে অনুমান করা, মানে ঘটনা ঘটার আগে অনুমান করতে পারা। ওকে, যে কি ঘটতে পারে, হ্যাঁ, কি ঘটতে পারে। লাইক তোমরা ওই যে শুনলে না যে এই যে ইরান আমেরিকা ইসরায়েল যে যুদ্ধ, এই যুদ্ধের আগে, মানে আরো মনে করো যে 1-2 বছর আগে সম্ভবত একজন চাইনিজ প্রফেসর হচ্ছে যে কি ইয়া করছিল, যে কি বলে প্রেডিক্ট করছিল, অনুমান করছিল, বলছিল যে এরকম ট্রাম্প কি করবে, এবারের নির্বাচনে জিতবে, সে জিতে ইরানের সাথে যুদ্ধ করবে এবং যুদ্ধে সে হারবে, এরকম সে একটা প্রেডিক্ট করছিল। সো তার প্রেডিক্টে কিন্তু 70% মিলে গেছে, যে ট্রাম্প জিতছে, জিতেই হচ্ছে কি ইরানের সাথে যুদ্ধ করছে। এখন হারা কি হবে এটা আসলে যুদ্ধ শেষ হইলে, যেহেতু যুদ্ধ চলমান এখনো বলা যাচ্ছে না, হ্যাঁ, এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় বলাই যায় যে কি মোটামুটি ইরানই জিততেছে, যদিও তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাট এরকম একটা বিগেস্ট পাওয়ারের সাথে এতদিন টিকে থাকা বা তাদেরকে মানে ফাইট ব্যাক করাটা, এটাও যুদ্ধে জিতার মতোই অবস্থা। হ্যাঁ, সো মানে এইটা হচ্ছে পূর্বানুমান, পূর্বেই অনুমান করা, ঘটনা ঘটার আগেই। সো পূর্বানুমান করে চলে ব্যবসার আরেকটু অন্যতম। লাইক ধরো আমার ব্যবসায় কি হবে সামনে, এই যে ধরো এখন আমি যুদ্ধ অবস্থার কারণে বিশ্ব অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক অবস্থা, সো আমার এটা প্রেডিক্ট করতে হবে যে সামনে 1-2 বছর কি হইতে পারে। হ্যাঁ, মানুষজনের যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, তাহলে মানুষজন তো লাক্সারিয়াস প্রোডাক্ট কিনবে না, তাদের কি করতে হবে, তাহলে মানুষজনের জন্য আমার রেগুলার নেসেসারি জিনিসগুলো বিক্রি করতে হবে বা কম দামি জিনিস দিতে হবে, তাই না? সো এইটাই হচ্ছে কি ব্যবসায়ের জন্য ইম্পর্টেন্ট, পূর্বানুমান করা, পূর্বে থেকেই অনুমান করতে পারা। ওকে, ব্যবসায়ী সদা, এটা এগুলার খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না, এগুলা জাস্ট রিড আউট করবা। হ্যাঁ, তোমার এইচএসসি তো লাগবে না, অ্যাডমিশনও লাগবে না অতটা। ব্যবসায় কার্যাবলী, এগুলোও খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিড আউট করবা। ওকে, এই পয়েন্টটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো তোমাদেরকে বলে দিব। ব্যবসার আওতা বহির্ভূত, হ্যাঁ, মানে কোনগুলা ব্যবসা হবে না, এটা তো তোমরা জানো, যে সকল কাজ কি অর্থের মূল্যে পরিমাপযোগ্য হবে না, হ্যাঁ, যেগুলো হচ্ছে কি আমার বৈধ কাজ হবে না, যেই কাজের পৌনঃপুনিকতা মানে বারবার লেনদেন ঘটবে না, এগুলো তো ব্যবসা হবে না। তো এগুলো জানো, এটা খুব বেশি জটিল কিছু না, আর খুব বেশি ইম্পর্টেন্টও না। ওকে, এইটা ইম্পর্টেন্ট, ব্যবসায়ের উদ্দেশ্য, ব্যবসার উদ্দেশ্য এটা আমাদের জন্য একটু ভালোই ইম্পর্টেন্ট। সো আমার এইচএসসির জন্য, এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গাতে ইম্পর্টেন্ট, এইচএসসি প্লাস অ্যাডমিশন। ওকে, এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। লাইক এখান থেকে তোমার কোশ্চেন কিভাবে আসতে পারে, হ্যাঁ, ধরো এইচএসসি তে যেভাবে কোশ্চেন আসবে, বলবে যে জনাব করিম মিয়া একজন ব্যবসায়ী, কি জনাব করিম মিয়া একজন ব্যবসায়ী, হ্যাঁ, সেই ব্যবসায়ের মাধ্যমে তার নিজের আত্মকর্মসংস্থানের পাশাপাশি, হ্যাঁ, ধরো যে তার এই প্রতিষ্ঠানে তার গ্রামের আরো 10 জন বেকার যুবক কাজ করার সুযোগ পাচ্ছে, হ্যাঁ, সুযোগ পাচ্ছে, তাহলে তার এই ব্যবসায়ের মাধ্যমে ব্যবসায়ের কোন ধরনের উদ্দেশ্য হাসিল হয়েছে বা কোন ধরনের উদ্দেশ্যর প্রতিফলন ঘটেছে। তাহলে দেখো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এটা কি ধরনের উদ্দেশ্য ভাইয়া? সামাজিক উদ্দেশ্য। ওকে, সৃজনশীল এইভাবে থাকতে পারে, গ ঘ কোশ্চেন আসতে পারে, আবার এমসিকিউ আকার আসতে পারে এইভাবে, নিচের কোনটি ব্যবসায়ের অর্থনৈতিক উদ্দেশ্য, নিচের কোনটি ব্যবসায়ের সামাজিক উদ্দেশ্য, নিচের কোনটি মানবিক উদ্দেশ্য, নিচের কোনটি জাতীয় উদ্দেশ্য। তো এইভাবে এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। সো বলতে পারে যে মুনাফা অর্জন ব্যবসায়ের কোন ধরনের উদ্দেশ্য, হ্যাঁ, মুনাফা অর্জন ব্যবসায়ের কোন ধরনের উদ্দেশ্য? অর্থনৈতিক উদ্দেশ্য। হ্যাঁ, এরপর হচ্ছে কি বলতে পারে যে ন্যায্য মূল্যে পণ্য ও সেবা সরবরাহ করা, এটা ব্যবসায়ের কোন ধরনের উদ্দেশ্য? কোন ধরনের উদ্দেশ্য ভাইয়া?
কোন ধরনের উদ্দেশ্য? ন্যায্য মূল্যে পণ্য দেওয়া, সামাজিক উদ্দেশ্য। এরপরে বলতে পারে যে নিচের কোনটি মানবিক উদ্দেশ্য। হ্যাঁ, ধরো বাকি 3টা অপশন দিল, বাকিগুলা থেকে একটা অপশন এখান থেকে দিল, যেমন চাকরির স্থায়িত্ব বিধান করা, হ্যাঁ, বা হচ্ছে ন্যায্য বেতন দেওয়া। হ্যাঁ, এরপরে ধরো জাতীয় উদ্দেশ্য কোনগুলা। সো এই পয়েন্টগুলো আমার মনে রাখাটা ইম্পর্টেন্ট। তোমার অ্যাডমিশনেও এই টাইপের এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি জাতীয় উদ্দেশ্য। সো আমার কি অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ়করণ, আয় ও সম্পদের সুষম বন্টন, বেকারত্ব দূরীকরণ, হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমার জাতীয় উদ্দেশ্য। ওকে, সো এই চারটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। ওকে, এবার আসো ব্যবসায়ের পরিধি, যে ব্যবসার জিনিসটা কি। সো আমরা ব্যবসার পরিধি তো আমরা শুরুতেই বলে নিলাম যে ব্যবসা হচ্ছে কি একটা বিস্তৃত বৃহৎ অ্যাক্টিভিটিস, বড় কাজ। হ্যাঁ, এটা কি কি নিয়ে গঠিত? প্রাথমিকভাবে বা প্রধানত হচ্ছে শিল্প, বাণিজ্য এবং সহায়ক কার্যাবলী। হ্যাঁ, সহায়ক কার্যাবলী, এই যে তোমরা উপরে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, যে ব্যবসা কি কি গঠিত? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা এবং সহায়ক কার্যাবলী যা যা আছে এগুলো নিয়ে গঠিত। এবার হচ্ছে কি শিল্পের আন্ডারে কি কি আছে? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, যান্ত্রিক শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প, বিশ্লেষণ শিল্প, মানে অনেক ধরনেরই আছে। সো এই চারটা একটু তোমরা দেখবা। হ্যাঁ, এই চারটা কি করবা তোমাদের একটু দেখতে হবে। বাট এই চার্ট হুবহু মনে রাখাটা ইম্পর্টেন্ট না। তোমার মনে রাখা ইম্পর্টেন্ট হচ্ছে যে সেটা যে লাইক ধরো নিষ্কাশন শিল্প কি, প্রজনন শিল্প কি, বিশ্লেষণ শিল্প কি। হ্যাঁ, সো এগুলো আমরা হচ্ছে কি নিচের অংশে গিয়ে আমরা ব্যাখ্যাগুলো দেখব। সো তোমার এই চার্ট দেখে মনে হতে পারে আরে ভাই এত বড় ফিগার, এটা কিভাবে মনে রাখবো? নট নেসেসারি যে এইভাবে হুবহু মনে রাখা, বাট তোমার হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারাটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। হ্যাঁ, কোনটা আমদানি, কোনটা রপ্তানি, কোনটা পুনঃরপ্তানি, হ্যাঁ, এগুলো আমাদের জন্য বোঝাটা একটু ইম্পর্টেন্ট। ওকে, এখানে জটিল কিছু নাই, এগুলো সব জানো। ভাইয়া তুমি এখানে হচ্ছে কি বিনিময় কার্যাবলীর ভিতর কি কি আছে, হ্যাঁ, পাইকারি, খুচরা ব্যবসায়, আমদানি রপ্তানি, এগুলো তুমি জানো। এরপরে এই নির্মাণ শিল্প কি, এরপরে যৌগিক শিল্প কি, বিশ্লেষণ শিল্প কি, প্রজনন, এগুলো তোমার পড়া হয়েছে অলরেডি। এরপরে ব্যবসায় সহায়ক কার্যাবলী এগুলো কি কি, এগুলো সব জানো। সো আমরা একটু দেখবো। হ্যাঁ, আমরা একটু সিরিয়ালি দেখি, তাহলে তোমার আর মাথায় গন্ডগোল লাগবে না। এত বড় ফিগার দেখলে তো মাথায় গন্ডগোল লাগাটাই স্বাভাবিক। এবার যখন আমরা একটু শিল্প নিয়ে আলোচনা করব যে শিল্প জিনিসটা কি। হ্যাঁ, শিল্পর সংজ্ঞা আমি একটু আগেই যখন দেখছিলাম তখনই বলছি যে ভাই শিল্প হচ্ছে কি প্রকৃতি থেকে আমরা সম্পদ আহরণ করব এবং এতে মানুষের ব্যবহার উপযোগী করে তুলব, উপযোগ সৃষ্টি করব। হ্যাঁ, উপযোগ কি জিনিস? উপযোগ শব্দের অর্থ হচ্ছে মানুষের অভাব দূর করতে পারার সক্ষমতা, লাইক প্রবলেম সলভ করতে পারার, মানে সমস্যা সমাধানের সক্ষমতাকেই আমরা উপযোগ বলি। তাহলে কি একটা আমরা কি করবো? প্রকৃতি থেকে সম্পদ আহরণ করব, এরপরে এটার মাধ্যমে মানুষের প্রবলেম সলভ করব। সো তখনই এটা কি হবে? আমার শিল্পে পরিণত হবে। লাইক ধরো কি বলতে পারি, ধরো আমরা ফার্নিচার শিল্পের কথা বলতে পারি। ধরো প্রকৃতির গাছ, তো গাছ তো আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, গাছটাকে আনি, হ্যাঁ, এটাকে কাঠটাকে আমরা বার্নিশ করি, এবার মানুষের ব্যবহার উপযোগী ফার্নিচার বানাই। সো এতে মানুষের এই যে বসা টসা সহ রিল্যাক্স করার যেই অসুবিধাগুলো ছিল এগুলো সলভ হয়, তাই না? ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এগুলো নিয়ে আলোচনা করব। কি সুমাইয়া বিনতে কামাল বলছে ভাই প্রাথমিক শিল্প, মাধ্যমিক শিল্প, এই যে এগুলো এখানে আলোচনা আছে। আমরা সিকোয়েন্স অনুযায়ী আসি, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে এবং কম সময়ে আমরা আলোচনা শেষ করতে পারবো। ওকে, তাহলে শিল্প জিনিসটা গেল। হ্যাঁ, তো শিল্প কি করে ভাই? শিল্প হচ্ছে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে। শিল্প বলা হয় উৎপাদনের বাহন। শিল্প পণ্যের কি করে ভাই? রূপগত উপযোগ সৃষ্টি করে। এই ছোট ছোট পয়েন্টগুলো থেকে এমসিকিউ আসতে পারে। প্রাকৃতিক ও অর্ধপ্রস্তুত প্রাকৃতিক সম্পদকে চূড়ান্ত পণ্যে পরিণত করে কে? শিল্প। ওকে, শিল্পকে আমরা প্রধানত হচ্ছে কি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাথমিক শিল্প, একটা হচ্ছে মাধ্যমিক শিল্প। ওকে, তো প্রাথমিক শিল্পটা কি, মাধ্যমিক শিল্পটা কি, এটা আমরা একটু ডেফিনেশনটা দেখি। দেখো ভাইয়া, প্রাথমিক শিল্পটা কি? যে শিল্পে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করা হয় বা প্রাণীর প্রজননের মাধ্যমে শিল্পের আকার বৃদ্ধি করা হয়, হ্যাঁ, তাকে প্রাথমিক শিল্প বলে। প্রাথমিক শিল্পে হচ্ছে কি প্রজনন, নিষ্কাশন প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত। তাহলে ভাই প্রাথমিক শিল্পটা কি? বেসিক্যালি আমরা প্রকৃতি থেকে একদম র ম্যাটেরিয়ালস যেগুলা
হ্যাঁ প্রদত্ত সম্পদগুলা নেই, সেটা হচ্ছে কি প্রাথমিক শিল্প। আর মাধ্যমিক শিল্প কি? মাধ্যমিক শিল্প হচ্ছে প্রাথমিক শিল্প থেকে প্রাপ্ত কাঁচামালকে কাজে লাগায়া মানুষ তার যন্ত্রপাতি এবং মেধা পরিশ্রমের মাধ্যমে, হ্যাঁ, যখন ব্যবহার উপযোগী পণ্য তৈরি করে সেটাকে মাধ্যমিক শিল্প বলে। এখন প্রাথমিক শিল্প দুইটা ক্যাটাগরি আছে। প্রাথমিক শিল্পের মূল উপাদানই হচ্ছে কি প্রকৃতি থেকে সরাসরি আমরা এই কি পাবো, ম্যাটেরিয়ালসটা পাবো, হ্যাঁ, এটাকে মানুষের ব্যবহার উপযোগী করে তুলবো। ওকে। আর মাধ্যমিকটা হচ্ছে এই প্রাথমিক শিল্পে উৎপাদিত জিনিস, যেটা প্রাথমিকে আমরা যে ধরো নার্চার টার্চার করব, করে যেই ইয়াটা আসবে সেটাকে আমরা মাধ্যমিকে কাজে লাগাবো। ওকে। এবার আসো যে প্রাথমিককে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রজনন শিল্প, একটা হচ্ছে নিষ্কাশন শিল্প। প্রজনন শিল্প কি ভাই? প্রজনন মানে কি? যেটার মাধ্যমে বংশ বিস্তার হয়, বংশ বৃদ্ধি পায়। ঠিক আছে? লাইক আমরা যখন প্রকৃতি থেকে, হ্যাঁ, কোনো সম্পদ কি করব, পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করব, হ্যাঁ, মানে এটা সংখ্যা বৃদ্ধির কাজে ব্যবহার করব, তখন এটাকে আমরা প্রজনন শিল্প বলবো। এখন এর এক্সাম্পল কি? এক্সাম্পল হতে পারে ধরো হ্যাচারি, নার্সারি, ফিশারি। এখন দেখো নার্সারিতে কি করা হয়, ধরো নার্সারিতে বীজতলাতে আমরা কি করি, বীজ বপন করি, দ্যাট ইজ চারা গাছ তুলি। এই চারা গাছটা কি করে, বিভিন্ন বাগানিরা কি করে, এই চারা গাছগুলো নিয়ে তারা এটা থেকে আবার ফসল উৎপাদন করার কাজে ব্যবহার করে। এটাকে আবার তারা কি এই বাগানে পরিচর্যা করে এটাকে বড় করে। সেম ক্ষেত্রে ফিশারিজের ক্ষেত্রে ধরো মাছের পোনা আমরা উৎপাদন করি। এবার এই পোনাগুলোকে কারা, যারা বড় ফিশারিজ করে, যারা আবার মাছ উৎপাদনের কাজে ব্যবহার করতে যায়, তারা এই পোনাগুলা নিয়ে যায়। হ্যাঁ, এটা একটা জিনিস। মানে তারা এই পোনা, এই যে প্রাথমিক এই যে প্রজননের যে উপাদানটা, এটা তারা নিয়ে সরাসরি ব্যবহার করে না, এটাকে আবার পুনরায় তারা কাজে লাগায় উৎপাদনের কাজে, এটাকে বড় করে, এটা থেকে আবার বাচ্চা জন্ম হয়, সংখ্যা বৃদ্ধি পায়, তাই না? এরপরে হ্যাচারির ক্ষেত্রে ওই যে ধরো মুরগির বাচ্চা বা বিভিন্ন পশু পাখির বাচ্চা কি করে, ইয়া করে, এরপরে এখান থেকে এই মুরগিগুলোকে নিয়ে আবার তারা আরেকটা খামারে পাইলে মানুষের ব্যবহার উপযোগী করে। ওকে। তাহলে প্রজননটা বুঝছো কিনা সেটা একটু বলো। প্রজননটা আই গেস তোমরা বুঝতে পারছো। এবার আসো নিষ্কাশনটা কি। নিষ্কাশনটাও প্রাকৃতিক উপাদান, কিন্তু আমরা প্রকৃতি থেকে যেটা সরাসরি সংগ্রহ করি ব্যবহারের জন্য, এটাতে আবার পুনরায় উৎপাদনের কোনো কাজটা, মানে পুনরায় জনসংখ্যা বা ওইটার সংখ্যা বৃদ্ধির কোনো কাজ নাই। যেমন কি আমরা নদী থেকে মাছ ধরলাম, সমুদ্র থেকে মাছ ধরলাম, এটা কি হবে, সমুদ্র থেকে মাছ ধরি কি আমি এটা পাইলা পয়সা বড় করি না, এটা আমি তুলি, ব্যবহার করে ফেলি। এরপরে কি ধরো তেলের খনি থেকে তেল উৎপাদন করলাম, হ্যাঁ, কয়লার খনি থেকে কয়লা উত্তোলন করলাম। সো এই যে প্রকৃতি থেকে আমরা যখন কোনো কিছু আহরণ করি, সংগ্রহ করি বা উত্তোলন করি, সেটাকে আমরা বলি নিষ্কাশন। সমুদ্র থেকে মাছ ধরা আর ফিশারিজে মাছ চাষ করা আলাদা বিষয়। ক্লিয়ার? চাষ করি আমি এটাতে, আবার এটাকে আরো বড় করবো পরিচর্যা করার মাধ্যমে। সমুদ্র থেকে আমি মাছ ধরাই না, আবার চাষ করি না। ওকে। তাহলে প্রকৃতি থেকে কোনো কিছু আহরণ করা, কোনো কিছু সংগ্রহ করা, এটা হচ্ছে কি ভাই নিষ্কাশন। আর যখন আমি পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করব, তখন এটা হয়ে যাবে প্রজনন। আই গেস ক্লিয়ার? ইশকেনুরি অ্যান্ড হচ্ছে কি সুমাইয়া বিনতে কামাল অ্যান্ড মেনি আদার্স যারা আছো, তোমরা বুঝছো কিনা একটু বলো। কোনো ধরনের কনফিউশন থাকলে বলো, আমি ক্লিয়ার করে দিব। যদি কনফিউশন না থাকে আমি সামনের দিকে আগাবো, বিকজ এইটা আরেকটার সাথে কানেক্টেড। ওকে। সো সবাই একটু দ্রুত রেসপন্স করো। ক্লিয়ার? ওকে, 1 মিনিট।
ওকে, আচ্ছা ওকে, আচ্ছা তাহলে ভাই আমার কি গেল, প্রজনন শিল্প, হ্যাঁ এবার নিষ্কাশন শিল্প গেল। তাহলে প্রজনন আর নিষ্কাশন কি ভাই, প্রাথমিক শিল্পের কি দুইটা ক্যাটাগরি আর কি, বুঝছো? এই যে দেখো এখানে এক্সাম্পল দিছি, এখন এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে, লাইক তোমার এইচএসসির ক্ষেত্রে কোশ্চেন আসবে প্রাথমিক শিল্প কাকে বলে, নিষ্কাশন শিল্প কাকে বলে, প্রজনন শিল্প কাকে বলে, এই টাইপের প্রশ্ন আসবে। হ্যাঁ, এই যে যেমন প্রজনন শিল্প কি, এই শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। আর হচ্ছে নিষ্কাশন শিল্প, এই শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয়। এখন তোমার এমসিকিউ কিভাবে আসতে পারে, এইচএসসি এবং অ্যাডমিশনের ক্ষেত্রে এমসিকিউ স্টাইলটা সেমই। লাইক তোমাকে বলবে যে নিচের কোনটি প্রজনন শিল্পের উদাহরণ, অথবা ধরো যে পোল্ট্রি ফার্ম বা হ্যাচারি বা নার্সারি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তোমাকে বলতে পারে খনিজ সম্পদ আহরণ, সমুদ্র বা নদ নদী থেকে মাছ সংগ্রহ, হ্যাঁ বন থেকে কাঠ সংগ্রহ, এগুলা হচ্ছে বা আহরণ, এগুলা কোন শিল্পের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এবার আসো মাধ্যমিক শিল্প। মাধ্যমিকে হচ্ছে কি উৎপাদন বা প্রস্তুত শিল্প। উৎপাদন শিল্পটা কি জিনিস, এই দেখো শ্রম ও যন্ত্রের সাহায্যে, আমি যেটা বলছিলাম যে শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে ব্যবহার উপযোগী করে তোলাটাই হচ্ছে কি আমার উৎপাদন শিল্প বলে। ওকে, এটা কি, এই যে কাঁচামালটা তুমি কোত্থেকে পাবা, কাঁচামালটা আসে আমার প্রাথমিক শিল্প থেকে, প্রকৃতি থেকে। ওকে, এই যে দেখো নির্মাণ শিল্প, যে শিল্পের প্রচেষ্টায় মাধ্যমে বিভিন্ন নির্মাণ কাজ করা হয়। নির্মাণ কাজ কি কি, রাস্তাঘাট নির্মাণ, রেল সেতু নির্মাণ, এই যে রেল, মেট্রো রেল, পদ্মা সেতু, হ্যাঁ এরপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিভিন্ন জিনিস যে আমরা নির্মাণ করতেছি এগুলো হচ্ছে নির্মাণ শিল্প। সেবা পরিবেশক, এই শিল্পের মাধ্যমে কি করা হয়, মানুষের জীবনযাত্রাটাকে সহজ করা হয়। ওকে, যেমন গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। এবার দেখো এই যে যান্ত্রিক বা উৎপাদন শিল্পকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। এই যে এই 5টা ভাগ ভেরি ইম্পর্টেন্ট, এই অংশটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রাথমিক শিল্পের প্রজনন নিষ্কাশন ওই দুইটা, আর এখানে যে 5টা ক্যাটাগরি দেখবা, এই 5টা ক্যাটাগরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস চ্যাপ্টার। ওকে, সো আমরা এখানে একটু দেখি। দেখো বিশ্লেষণ শিল্প কি, বিশ্লেষণ শিল্প হচ্ছে এক শিল্পে কি একই পদার্থ হতে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা। সো এইটাকে আমি সহজে মনে রাখার জন্য বলি ওয়ান টু মেনি। কি ভাইয়া, ওয়ান টু মেনি মানে একটা পদার্থ থেকে একাধিক পণ্য বের হবে। লাইক ধরো তুমি এটা হচ্ছে কি খনিজ তেল। এখন খনিজ তেলকে তুমি যখন বিশ্লেষণ করবা তখন তুমি এখানে পাবা পেট্রোল, তুমি পাবা অকটেন, তুমি পাবা ডিজেল, তুমি পাবা কেরোসিন, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু পাবা। ঠিক আছে, তাহলে কি এইটা ছিল ওয়ান, তো ওয়ান ছিল, এইটাকে ভাঙা আমরা অনেকগুলা উপাদান পাইলাম। তো এইটাই বলছে এক শিল্পে যদি কি করা হয়, একই পদার্থ হতে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পণ্য, দ্যাট মিনস আমার এটা খনিজ তেল ছিল, এটাকে বিশ্লেষণ করে পেট্রোল, অকটেন, ডিজেল অনেক কিছু পাইলাম। সো এটা কি, এটা হবে বিশ্লেষণ শিল্প। সো এটাকে তুমি সংক্ষেপে কিভাবে মনে রাখবা, ওয়ান টু মেনি। ওকে, অ্যাগেইন এই যে এখানে দেখো এক্সাম্পল দিচ্ছে খনিজ তেল পরিশোধনের মাধ্যমে পেট্রোল, কেরোসিন, ডিজেল, আবার খনিজ কয়লা হইতে কক কয়লা, ন্যাপথলিন, আলকাত্রা ইত্যাদি পাওয়া যায়। তো এটা হচ্ছে কি, এটা আমার বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত। সো এখানে এমসিকিউ আসবে কিভাবে, এমসিকিউ আসবে যে নিচের কোনটি বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত, অথবা বলবে ধরো যে খনিজ তেল, হ্যাঁ বা খনিজ কয়লা এটা কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এবার আসো যৌগিক শিল্প। যৌগিক শিল্পটা কি, পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন দ্রব্য তৈরি করা। দেখো যৌগিক শিল্প কি, পৃথক পদার্থের সংমিশ্রণ করে কি করা, একটা দ্রব্য তৈরি করা। তাহলে এখানে কি হচ্ছে, পৃথক পদার্থ। ওকে, ধরো আমার সাবান তৈরি করতে, পৃথক পদার্থ সাবান তৈরি করতে আমার কি কি লাগে,
এইটা হচ্ছে ঠিক এটার অপোজিটটা, এটা কি হবে মেনি টু ওয়ান। ওকে, মেনি টু ওয়ান কিভাবে? ধরো আমরা যদি সাবান তৈরি করতে কি কি লাগে এইটা যদি আমরা ব্যাখ্যা করি, আমার সাবান তৈরিতে কি লাগে? তেল লাগে, আমার সাবান তৈরিতে পারফিউম লাগে, আমার সাবান তৈরিতে আরো বিভিন্ন কেমিক্যাল লাগে, পটাশিয়াম হ্যান তেন অনেক কিছু লাগে। ঠিক আছে, দ্যাট মিনস এখানে একাধিক পদার্থ মিলায়া একটা প্রোডাক্ট তৈরি হইতেছে। ওকে, তাহলে দেখো এখানে কি ছিল যে একটা পদার্থ থেকে আমরা খনিজ তেল থেকে অক্টেন ডিজেল অনেক কিছু পাইছিলাম, আর এখানে ধরো তেল পারফিউম কেমিক্যাল মিক্স করে আমরা একটা পদার্থ তৈরি করতেছি সাবান। এরপরে ধরো যে সিমেন্ট বা সার তৈরিতেও কি লাগে? সার তৈরিতেও একাধিক পদার্থ লাগে। ওকে, ক্লিয়ার? তাহলে ভাই যৌগিক শিল্পটা আই গেস তোমার জন্য ক্লিয়ার। হ্যাঁ, এখানেও সেম ভাবে কোশ্চেন আসবে যে নিচের কোনটি যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত, বা সিমেন্ট কোন শিল্পের অন্তর্ভুক্ত, বা ইস্পাত কোন শিল্পের অন্তর্ভুক্ত। এবার আসো প্রক্রিয়া ভিত্তিক। ভাই প্রক্রিয়া ভিত্তিক জিনিসটা কি? প্রক্রিয়া ভিত্তিক মানে কি? যখন স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। ওকে, স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। হ্যাঁ, এখন জিনিসটা কি, লাইক আমি যদি সিম্পল একটা এক্সাম্পল বলি, তুমি যে ধরো কলেজে উঠছো, কি করতে হয়েছে তোমার? প্রথমে ক্লাস 1, এরপরে 2, এরপরে 3, 4, 5, 6 এভাবে কি করতে হয়েছে সিকোয়েন্স অনুযায়ী। এরকম কি হয়েছে কেউ 5-এ পড়ার পরে ক্লাস 10-এ উঠে গেছে? হয়নি। সো আমার যখন কোনো একটা কাজ ধাপে ধাপে করতে হয়, হ্যাঁ সিরিয়াল মেনটেন করে সিকোয়েন্স মেনটেন করে করতে হয়, সেটাকে আমরা বলি কি? প্রক্রিয়া। লাইক ধরো তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে কি করা হয়, বা তোমার এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য কি করা হয়, তোমার একটা প্রক্রিয়াতে আসতে হয়। প্রথমে তোমার কলেজে ভর্তি হতে হয়, কলেজে ভর্তি হওয়ার পর তোমার হচ্ছে কি করতে হয়? ফার্স্ট ইয়ারে একটা ফাইনাল এক্সাম দেওয়া হয়, তুমি পাশ করলে পরে তুমি সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারো। এরপরে কি সেকেন্ড ইয়ারে আবার তোমার পরীক্ষা দেওয়া লাগে, প্রি টেস্ট দেওয়া লাগে, প্রি টেস্ট দেওয়া লাগে, টেস্টে দেওয়া লাগে, টেস্ট পাশ করলে তুমি পরে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারো। সো তোমার কি করতে হইতেছে? প্রক্রিয়া ফলো করেই আসতে হইতেছে, মানে একটা কাজ ধাপে ধাপে করতে হইতেছে, একটার পর একটা করতে হইতেছে। এরকম করা যাইতেছে না যে তুমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে পরে তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে দিবা, হয় না। সো এখানেও যে যখন তোমার কোনো কাজের ক্ষেত্রে এরকম কি করতে হয়? ধাপে ধাপে কাজ করতে হয়, হ্যাঁ সিকোয়েন্স মেনটেন করতে হয়, সেটাকে আমরা প্রক্রিয়া বলি। যেমন এখানে ধরো কি বলছে? তুলা হতে বস্ত্র। সো তুলা হতে বস্ত্র হইতে হইলে কি লাগে বলো তো ভাইয়া? প্রথমে তোমার তুলা উৎপাদন করতে হবে। তুমি কি ডিরেক্ট তুলা দিয়ে কাপড় তৈরি করতে পারবা? না, এই তুলাটা কি করতে হবে? তোমার সিস্টেম করে এটাকে সুতায় রূপান্তর করতে হবে, ফেব্রিক্সে আনতে হবে, এরপরে এই সুতা দিয়ে তুমি কাপড় বানাবে, এরপরে তোমার এটা সেলাই করে একটা ডিজাইন ফলো করে তুমি হয়তো ব্যবহারযোগ্য কাপড় তৈরি করবা। সো এইটা হচ্ছে কি আমার এই যে একটা প্রসেসের মধ্যে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ কাজের মাধ্যমে ধাপে ধাপে যাচ্ছে। ওকে, এরপরে পাট হতে অন্যান্য দ্রব্য। সো পাটের ক্ষেত্রে সেম, তোমার আগে পাট কি করতে হবে? বীজ ফলাইতে হবে, পাট উৎপাদন হবে, এটা থেকে তুমি সুতা তৈরি করবা, এটা দিয়ে এরপরে বিভিন্ন পণ্য বানাবা। তো যখন তোমার এরকম প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়, তখন এটাকে আমরা কি বলতেছি? প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলতেছি। ওকে, এরপর সংযোজন শিল্প। সংযোজন শিল্প মানে তো বুঝতে পারতেছো যে ধরো হ্যাঁ অন্য শিল্পে উৎপাদিত উপকরণ যখন একত্রে করে আমি একটা পণ্য বানাই ফেলি, তখন এটাকে আমরা কি বলতেছি? সংযোজন শিল্প। লাইক কি? ধরো আমার একটা গাড়ি, প্রাইভেট কার। সো প্রাইভেট কারের কি কি অংশ পায়? প্রাইভেট কারে আমার আছে হচ্ছে যে কি, ধরো ইঞ্জিন, ইঞ্জিন লাগবে, এরপর বডি পার্টস আছে, এরপর গ্লাস আছে, এরপরে এই যে আরো মানে ছোটখাটো অনেক জিনিস আছে। তো এইগুলো কিন্তু সব কিন্তু এক জায়গায় হয় না। ইঞ্জিনটা এক ধরনের কাজ, আমার এই বডি পার্টটা এক ধরনের কাজ, ডিজাইনটা আরেক ধরনের কাজ। তো এগুলো যখন একাধিক শিল্পে ভিন্ন ভিন্ন শিল্পে উৎপাদিত হয়ে এক জায়গায় মার্চ করা হয়, অ্যাসেম্বল, এটা কি বলা হয় ইংরেজিতে? অ্যাসেম্বল করা হয়। ঠিক আছে, এই যে অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি। তো অ্যাসেম্বল করা হয় মানে ধরো আমাদের ফোনে যেই র্যাম রম বা মেমোরি যেগুলা লাগে, এটা কিন্তু পুরোপুরি চিপগুলো পুরোপুরি অন্য আরেক ধরনের ইন্ডাস্ট্রি, আর বডি যে পার্টটা এটাও পুরোপুরি অন্য ধরনের ইন্ডাস্ট্রির কাজ, ভিন্ন ধরনের কাজ। কিন্তু দ্যাট মিনস কি, এই ধরো যে মেমোরি তৈরি হওয়া, এটা হচ্ছে ওই শিল্পের জন্য ওইটাই প্রধান কাজ, ওইটাই ওদের পণ্য। আর মোবাইলের বডি যেখানে উৎপাদিত হয়, এটাই তাদের পণ্য। এখন দুইটা আলাদা শিল্প উৎপাদিত আলাদা আলাদা প্রোডাক্টকে যখন আমরা একসাথে মিলাই একটা
নতুন পণ্য উৎপাদন হয় তখন সেটাকে কি বলি, সংযোজন শিল্প বলি। ওকে, সো এখানে দেখো এই মোটর গাড়ি, রেল ইঞ্জিন, রেডিও, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি। ওকে, এবার আসো সংযুক্ত শিল্প। যে শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়া একই সাথে সমন্বয় ঘটে তখন এটাকে সংযুক্ত শিল্প বলি। যেমন ধরো এখানে এক্সাম্পল দিছে কি, লৌহ ও ইস্পাত শিল্প। সো লৌহ একটা নিজেই আলাদা একটা শিল্প এবং ইস্পাত আলাদা একটা শিল্প, হ্যাঁ, একটা প্রক্রিয়া। সো এখন এই দুইটার কাজ যখন একত্রে করা হয় তখন এটা কি হয়, সংযুক্ত শিল্প। মানে ইন্টার রিলেটেড বা কো রিলেটেড বা কানেক্টেড কাজ যখন করা হয় সেটাকে আমরা কি বলতেছি, সংযুক্ত শিল্প। লাইক ধরো এখানে আমরা দেখছি ইস্পাত কিন্তু নিজে একটা শিল্প, সিমেন্ট একটা শিল্প, আলাদা আলাদা, হ্যাঁ, আলাদা আলাদা প্রোডাক্ট। এইটার কাজটা যখন একত্রে দুইটার ভিতর মার্চ করে করা হবে তখন এটাকে আমরা বলবো কি, লৌহ ও ইস্পাত। হ্যাঁ, সো এই লৌহ ইস্পাত শিল্পটা কি হয়ে গেল। লাইক ধরো আমরা রাজনীতিতে বলি না, ধরো কি জামাত বিএনপি বা বিএনপি জামাত, মানে কি এটা কিন্তু দুইটা আলাদা আলাদা দল, কিন্তু এই দুইটা দল যখন একসাথে কাজ করতো তখন এটা আমরা একটা নাম দিতাম, তাই না? তো এখানে দেখো লৌহ ইস্পাত নিজেরাই কিন্তু আলাদা জিনিস, বাট এই দুইটাকে যখন আমরা একসাথে কাজটা করি তখন এটা হয়ে যায় কি, আমার ইন্টিগ্রেটেড, হ্যাঁ, কাজ বা ইন্ডাস্ট্রি। ওকে, বুঝছো কিনা? কারো কোনো এটাতে কনফিউশন আছে কিনা? এটা থেকে কিন্তু ভাই তোমার সিকিউ হবে, এমসিকিউ হবে, হ্যাঁ, সিকিউ হবে, হ্যাঁ, প্লাস এমসিকিউ হবে। এই চ্যাপ্টারের যদি বলা যায় ভাইয়া আমি আর কিছু পড়তে চাই না, শুধু একটা জিনিসে পড়তে চাই, তাহলে কোনটা পড়বো? তাহলে কি এটা পড়তে হবে, কিন্তু শুধু একটা জিনিস পড়লে তুমি এখান থেকে ফুল কমন পাবা না, ঠিক আছে? সো তোমার এই যে শিল্পের যে প্রকারভেদগুলা এটা তোমার জন্য মাস্ট মাস্ট মাস্ট। ওকে, আই গেস কারো কোনো কনফিউশন নেই, কনফিউশন থাকলে করতে পারো, আর না হলে আমরা একটু সামনের দিকে আগাবো। কৃষি শিল্প কি, এটা খুব বেশি নেসেসারি না। এরপরে জেনে রাখবে কৃষি শিল্প হচ্ছে কি, সাধারণ উপায়ে যখন আমরা প্রকৃতিকে কাজে লাগাই, জলবায়ু, মাটি টাটি কাজে লাগাই, কোনো কিছু উৎপাদন করে পণ্যদ্রব্য, তখন এটাকে আমরা শিল্প বলি। আর শিল্প হচ্ছে প্রাথমিক শিল্পের আওতাভুক্ত, ধান, পাট, গম ইত্যাদি, হ্যাঁ, প্রাথমিক শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, শিল্পের স্থানীয়করণ এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, বাণিজ্যের ইংরেজি কি, কমার্স। কমার্স শব্দটা আসছে হচ্ছে কি ফরাসি শব্দ কমেন্স থেকে। সো এইটা একটু দেখে রাখবা, হয়তো ক নাম্বার কোশ্চেন বা এমসিকিউতে তোমার কোশ্চেন করতে পারে। ওকে, সো এটাকে আমরা এই ব্যবসায়ের বন্টনকারী শাখা বলি, ঠিক আছে? সো এই ইনফরমেশনগুলো মনে রাখবা, আর খুব বেশি জিনিস ওখান থেকে ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে কি, এই দেখো আমরা জাস্ট একটু যদি ডেফিনিশনটা পড়ি, শিল্প উৎপাদিত পণ্য সামগ্রী, এটাকে কি বলতেছে, বন্টন। সো বন্টন মানে কি, যে আমি শিল্পে কি করছি, পণ্য উৎপাদন করছি, এই উৎপাদিত পণ্যটা তো কাস্টমার কাছে পৌঁছানো লাগবে, তাই না? এই পৌঁছানো সংক্রান্ত যে যাবতীয় কাজ, পৌঁছানোর জন্য আমার কি লাগবে, গাড়ি লাগবে, পণ্য হয়তো আমার কিছুদিন সংরক্ষণ করা লাগতে পারে, গুদাম লাগবে। এরপরে কি, এই গাড়িটারি কেনার জন্য বা রিস্ক ফ্রি থাকার জন্য আমার বীমা লাগবে, হ্যাঁ, গাড়ি কেনার জন্য অর্থ লাগবে, ব্যাংকিং সুবিধা লাগবে, আমার পণ্য প্রচার করার জন্য প্রচার লাগবে, এই বিভিন্ন উপযোগ বা সুবিধা, হ্যাঁ, এইটা হচ্ছে বাণিজ্য দিয়ে থাকে। যেমন দেখো কি বলতেছে, যে শিল্প উৎপাদিত পণ্য সামগ্রী পরবর্তী শিল্পে বা প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে ব্যক্তিগত, অর্থগত, স্থানগত, কালগত, যুগিগত, প্রচারগত বাধা দেখা দেয়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের নিমিত্তে পণ্য বা সেবা বিনিময় ও এর সহায়ক, যেমন ব্যাংক সেবা, পরিবহন, গুদামজাতকরণ, বীমা, বাজারজাতকরণ, প্রসার ইত্যাদি সমষ্টিকে আমরা বাণিজ্য বলে থাকি। মানে আমি যা বললাম আর কি তাই। ওকে, সো বাণিজ্যের কাজটা বেসিক্যালি কি ভাই, উৎপাদন পরবর্তী কাজ আর কি, বেসিক্যালি যে উৎপাদিত পণ্য আমি কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য যে সকল কাজ করব। ওকে, সো এই ডেফিনেশনটা বুঝলে তুমি সহজে বুঝবা। এই বাণিজ্যকে প্রধানত দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি বিনিময়, আর একটা হচ্ছে সহায়ক কাজ। হ্যাঁ, বিনিময় মানে কি, যে পণ্যের মালিকানা পরিবর্তন, মানে ক্রয় বিক্রয় কার্যক্রমটা, আর সহায়ক কাজ ওই যে প্রচারগত, এরপরে পরিবহন, গুদামজাতকরণ, তথ্যগত, বীমা ইত্যাদি ইত্যাদি এগুলো। ওকে, লাইক এখানে দেখো ব্যক্তিগত বাধা কি, ব্যক্তিগত বাধা মানে সত্যগত বা মালিকানাগত বাধা। তো মালিকানাগত বাধাটা আমরা কিভাবে দূর করতে পারি ভাই, এই ব্যক্তিগত বা এটাকে সত্যগত বলতে পারে, সত্যগত
এটাকে আবার মালিকানাগত বলতে পারে। তো শব্দগুলা একাধিক শব্দ ইউজ হইতে পারে, যে কোনোটা। সো শব্দগুলো জেনে রাখবা। সো তোমাকে কোশ্চেন করবো যে মালিকানাগত, ব্যক্তিগত বা সত্যগত বাধা কিভাবে দূর করতে পারি? আমরা ক্রয় বিক্রয়ের মাধ্যমে বা বিনিময়ের মাধ্যমে দূর করতে পারি। এরপরে বলবে অর্থগত বাধা কিভাবে দূর করতে পারি? আমার ধরো বিনিয়োগ সংক্রান্ত বা মূলধন সংক্রান্ত বাধা কিভাবে দূর করতে পারি? ব্যাংকিং সুবিধা, ব্যাংক থেকে আমি অর্থ নিয়ে, মূলধন ঋণ নিয়ে আমরা কি করতে পারি? সমাধান করতে পারি। ঝুঁকিগত বাধা, হ্যাঁ, বা তোমাকে বলতে পারে বীমা কি ধরনের উপযোগ সৃষ্টি করে? হ্যাঁ, ঝুঁকিগত বাধা দূর করে। তো বীমার মাধ্যমে আমরা কি করি? ওই যে ধরো যে আমাদের কিছুদিন আগে আমরা দেখছিলাম যে আমাদের এয়ারপোর্টে আগুন লেগে গেছিল, বা এরকম হতে পারে ভূমিকম্পে আমার প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়েছে। সো এটা আমি যদি বীমা করে রাখি, হয়তো ক্ষয়ক্ষতিটা কি হয়? মিনিমাইজ হয়। বীমাকে কি বলা হয়? ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। এরপরে স্থানগত বাধা, ধরো আমার বাসার রাজশাহী, আমি আমার বাগানে আম উৎপাদন হয়, এখন ঢাকায় কোনো আম গাছ নাই, সো কাস্টমাররা আম চায়, সো আমার কি করতে হবে? রাজশাহীর আম এখানে পাঠাইতে হবে। তো পাঠানোর ক্ষেত্রে আমার অন্যতম বাধাটা কি? স্থানগত বাধা। স্থানগত বাধাটা আমি কিভাবে দূর করব? পরিবহনের মাধ্যমে, বাস, ট্রেন, ট্রাক, এরোপ্লেন, যে কোনো মাধ্যমে পাঠাইতে হবে। এটাই হচ্ছে কি পরিবহন আবার স্থানগত বাধা দূর করে। কালগত, কালগত মানে সময়গত। মানে কি ভাইয়া? মানে হচ্ছে যে আমরা যা কিছু উৎপাদন করি ওইটা তো ইনস্ট্যান্ট আমরা খেয়ে ফেলি না, বা আমাদের উৎপাদনটা আমরা সারা বছর ধরে যেহেতু উৎপাদন করতে পারি না, আমরা নির্দিষ্ট সময় ধরো একটা সিজন বা দুইটা সিজন বা তিনটা সিজন উৎপাদন করতে পারি। পরবর্তীতে আমাদের কি করতে হয়? ওই প্রোডাক্টগুলোকে বাকি যেই সময়গুলো আছে এগুলোর জন্য সংরক্ষণ করতে হয়। সো সংরক্ষণ করাটা আমরা কিভাবে করি? গুদামে সংরক্ষণ করি। সো আমার যে সময়গত বাধা, যে এক সময়ের পণ্য অন্য সময় ব্যবহার করতে হয়, এটার ক্ষেত্রে বাধাটা কিভাবে দূর হয়? গুদামে সংরক্ষণ করার মাধ্যমে। ওকে, প্রচারগত বাধা। প্রচারগত বাধাটা কি জিনিস ভাই? লাইক ধরো এই যে ধরো আমার প্রি অ্যাডমিশন কোর্সটা, এখন আমি ধরো প্রি অ্যাডমিশন কোর্স লঞ্চ করলাম, এখন তোমাদের কাছে যদি আমি না জানাই, অ্যাডভার্টাইজমেন্ট না করি, কেউ কি ভর্তি হবে? হবে না। এখন এটা কি করতে হবে? আমার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, মানুষজনকে জানাইতে হবে যে তোমার এই সমস্যা। অ্যাডভার্টাইজমেন্ট অনেক প্রকারভেদ আছে। একটা হইতে পারে যে তোমাকে ইনফরমেশন দেওয়া যে তোমার এই লাগবে, সো এটা আমার কাছে পাবা। তোমাকে এরকম হইতে পারে যে তুমি যদি এই কাজ না করো কি ধরনের প্রবলেম হইতে পারে, এভাবে যে তুমি এখন পড়তেছো না, তুমি সিরিয়াস না, তো তুমি তো ধরা খাবা, তাই না? সো এভাবে প্রচার করা মানে আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষজনকে জানানো, বেসিক্যালি যেন মানুষজন ইন্টারেস্টেড হয়। সো এই প্রচারগত বাধাটা কিভাবে দূর হয়? এই যে বিজ্ঞাপনের মাধ্যমে, হ্যাঁ, বাজারজাতকরণ, প্রসারের মাধ্যমে, ব্যক্তিক বিক্রয়, বিভিন্ন ধরনের প্রচার মাধ্যম যেগুলো আছে এগুলো। ওকে, সো এটাও ইম্পর্টেন্ট, উপযোগ নিয়ে কোশ্চেন আসে। ওকে, সো বিনিময় কি? পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করাকে বিনিময় বলে। এটা এখানে বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো একটু একটু দেখলে হবে। হ্যাঁ, এখন দেখো এই যে বিনিময়ের ক্ষেত্রে হচ্ছে কি আমার কিছু অভ্যন্তরীণ বিনিময় আছে, বাহ্যিক বিনিময় আছে। যে অভ্যন্তরীণ লেনদেনগুলো তো আমরা বুঝি, যেমন কি পাইকারি বিক্রয়, খুচরা বিক্রয়, এই ধরনের কাজগুলো হয়। আবার আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যেটা হয়, আমদানি হয়, রপ্তানি হয়, আর পুনঃরপ্তানি হয়। তো আমদানি মানে তো বুঝতে পারতেছো যে অন্য কোনো দেশ থেকে আমি যখন কোনো কিছু নিয়ে আসবো সেটাকে আমদানি বলবো, আর অন্য কোনো দেশে যখন আমার দেশের পণ্য আমি পাঠাবো সেটাকে রপ্তানি বলবো। এখন ভাই পুনঃরপ্তানিটা কি জিনিস? পুনঃরপ্তানি মানে অন্য কোনো দেশ থেকে আমি নিয়ে আসলাম, আয়না আবার অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দিলাম। লাইক ধরো কি হইলো যে আমেরিকা ভারতের পণ্যের উপরে স্যাংশন দিছে। কি দিছে? স্যাংশন দিছে। এখন ভারত থেকে ধরো যে মনে করো আমেরিকা তুলা, কিন্তু এখন ভারত থেকে আর তুলা কিনবে না, তাহলে এখন এটা বাংলাদেশ এই সুযোগটা কাজে লাগাইতে পারে। কিভাবে? ধরো ভারত থেকে কম দামে বাংলাদেশ তুলা নিয়ে আসলো, আইনে আমেরিকার কাছে বিক্রি করলো, হইতে পারে না? আবার ধরো যে কি ওই ভারত মনে করো যে কি রাশিয়া থেকে তেল কিনলো, এরপরে ভারত থেকে বাংলাদেশ তেল কিনলো। দ্যাট মিনস কি তারা একটা পণ্য অন্য দেশ থেকে আনছে, এইটাতে কোনো ধরনের পরিবর্তন ছাড়া অথবা অল্প কিছু পরিবর্তন, লাইক এরকম হইতে পারে ধরো যে আগে কি লেখা ছিল, ধরো একটা প্রোডাক্ট আনছে আমেরিকান স্টিকার লাগানো ছিল, এখন এটা তারা ভারতীয় স্টিকার লাগাই দিয়ে আমাদের কাছে বিক্রি করলো, এটা হইতে পারে। বা অল্প সামান্য কিছু পরিবর্তন, হ্যাঁ, কোন ধরনের পরিবর্তন ছাড়া অথবা অল্প পরিবর্তন করে যদি অন্য দেশ থেকে আনা জিনিস আবার কারো কাছে বিক্রি করে দেওয়া হয়, এটা হয় পুনঃরপ্তানি। সিম্পল হিসাব।
তো সহায়ক কার্যাবলীগুলো কি কি? এই যে পরিবহন, গুদামজাতকরণ, অর্থসংস্থান, বাজারকরণ, ঝুঁকি গ্রহণ, এগুলো তো বললামই। হ্যাঁ, সো আর তেমন কিছু নাই। সো উপযোগ এগুলো জানো। রূপগত উপযোগ কি ভাইয়া? রূপগত উপযোগ মানে হচ্ছে আকার আকৃতিগত পরিবর্তন। হ্যাঁ, এটা কিভাবে তৈরি হয়? উৎপাদনের মাধ্যমে বা শিল্পের মাধ্যমে আমাদের হচ্ছে কি এই রূপগত পরিবর্তনটা করা হয়। সত্যগত মানে মালিকানাগত বা ব্যক্তিগত, স্থানগত, এগুলো তো অলরেডি আমি ছকে ব্যাখ্যা করছি। সো এগুলা আবার ব্যাখ্যা করে আসলে সময় নষ্ট করার দরকার নাই। ওকে, ঝুঁকিগত উপযোগটা কি, সেবাগত উপযোগটা কি? হ্যাঁ, সো এগুলা অলরেডি আনসার করেছে, যেমন ডাক্তার, নার্স, শিক্ষকতা। হ্যাঁ, এই পেশাগুলো হচ্ছে কি সেবা। ওকে, সো প্রত্যক্ষ সেবা কি বা কাকে বলে, এটা তোমার ক খ তে কোশ্চেন আসতে পারে। সেবার বৈশিষ্ট্য কি? সেবা হচ্ছে কি অদৃশ্যমান, অবিচ্ছিন্ন, মানে সেবা দাতা থেকে সেবাকে আলাদা করা যায় না, বৈসাদৃশ্যতা। সেবার কোয়ালিটি সবসময় একই হবে বিষয়টা এমন না। হ্যাঁ, এটা নির্ভর করে, লাইক ধরো আজকে আমার মন ভালো, আমি ভালোভাবে পড়াচ্ছি, আরেকদিন মন খারাপ থাকে, হয়তো একটু খারাপ করাইতে পারি। বা যে ডাক্তার ধরো সকালে খাওয়া দাওয়া করে এসে অফিস করলো, হ্যাঁ শুরুতে তার হয়তো ভালো থাকবে, বাট সে 10 ঘন্টা ডিউটি করার পরে তার মনস্তাত্ত্বিক এবং শারীরিক অবস্থা হয়তো একটু দুর্বল থাকবে। সে লাস্ট মোমেন্টে হয়তো শুরুতে যেভাবে ট্রিট করছে ওইভাবে করতে পারবে না। সো এইটা কি হয়, এটা তোমার নির্ভর করে। আচ্ছা, একজন বলতেছে কামরুল হাসান ভাই কোন বিষয়গুলো নোট করবে সেটা বুঝতে পারছি না। আচ্ছা, নুরি বা সুমাইয়া, তোমরা কি বুঝতে পারছো কোন বিষয়গুলো নোট করবা আর কোনগুলো করবা না? আমি কিন্তু তোমাদেরকে বলেই দিচ্ছি যে এই পয়েন্টটা ভাইয়া তোমার জন্য ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। তোমার হচ্ছে কি এইচএসসির জন্য এটা ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য এটা ইম্পর্টেন্ট, এটা এইভাবে ইম্পর্টেন্ট, ওটা এইভাবে ইম্পর্টেন্ট। সো নোট করাটা কি, তুমি হয়তো তোমার বইয়ে দাগায় রাখবা। হ্যাঁ, খাতাতে সবকিছুই লিখে সময় নষ্ট করার তো দরকার নাই। তোমার বইয়ে যদি থাকে তুমি ওইটা কি করো, পড়ো, ওইটা দাগায় রাখো, বারবার পড়ো ওখান থেকে। এরপরে তুমি যখন মুখস্থ হবে তখন নিজে না দেখে একবার লিখতে পারো। তো এখন তুমি যদি নোট করতে চাও, হ্যাঁ লিখতে যাও, তাহলে তুমি আমার কথা শুনতে পারবে না, বুঝতে পারবে না, কারণ তুমি লিখতে লিখতে দেখবে যে আমি এক টপিক থেকে আরেক টপিকে চলে গেছি। ওকে, ক্লিয়ার কিনা? কোনগুলো ইম্পর্টেন্ট না, এটা কি তোমরা বুঝতে পারতেছো ক্লাস থেকে, যে আমি যে বলে দিতেছি যে কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা ইম্পর্টেন্ট না? বাকিটা কি বুঝতেছো? আমরুল ভাই তুমি একটু ফলো করো আমি কি বলতেছি। আচ্ছা, হ্যাঁ, এখন তোমাদের নোটের ক্ষেত্রে আমি যেটা বলি যে নোট তোমার একদম বিস্তারিত করা দরকার নাই। জাস্ট আমি যেটাকে বলতেছি ভাইয়া, হ্যাঁ এই টপিকটা ইম্পর্টেন্ট। সো তুমি এটা বই বা তোমার খাতাতে তুমি এটা নামটা লিখে রাখতে পারো যে এই টপিকটা আমার জন্য পড়াটা ইম্পর্টেন্ট, বা বইতে 3 স্টার দিয়ে রাখতে পারো। যেটা বলতেছি একটু মোটামুটি ইম্পর্টেন্ট 2 স্টার দিতে পারো। যেটা বলতেছি লেস ইম্পর্টেন্ট তুমি লেস ইম্পর্টেন্ট লিখে রাখতে পারো, বা 1 স্টার দিতে পারো, স্টার ছাড়া রাখতে পারো। সো এভাবে তোমার ইয়া করতে হবে। হ্যাঁ, সো প্রত্যক্ষ সেবার এই বৈশিষ্ট্যগুলো আমরা সবাই জানি। সো এইগুলো দিয়ে আমরা অন্য চ্যাপ্টারও পাবো, ওখানে তুমি বুঝতে পারবা। ওকে, সো এই সেবার বৈশিষ্ট্যগুলা আসলে একটু দেখবে, এটা তোমার মার্কেটিংও কাজে লাগবে, কি বলে ম্যানেজমেন্টও কাজে লাগবে। পিডিএফ এর যে জায়গায় না, হ্যাঁ এইভাবে লিখে রাখতে পারো। বা তুমি যদি বই নিয়ে বসো, ধরো তুমি একাডেমিকের বই নিয়ে বসলা, সো ওখানে তো এই টপিকটা আছে। আমি তো বইয়ের বাহিরের কোনো টপিক নিয়ে কথা বলতেছি না, বা বইয়ের বাহিরের কোনো টপিক নিয়ে রাখলে ওইটা লিখে রাখলা, আর বাকিগুলা তুমি বইয়ে দাগায় রাখলেই হবে। ওকে, আচ্ছা, এগুলো আর খুব এখানে আর তেমন কিছু নাই। হ্যাঁ, এখন আমরা একটা জিনিস যেটা দেখবো, ওকে দেখো, তাহলে তোমরা এতক্ষণ তো পড়লা, তাই না? এখন তোমরা এগুলো কিছু সলভ করো, এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করো। কি বলছে যে সুমন একটি মোটরসাইকেল কিনলো, কিন্তু তা পছন্দ না হয় বিক্রয় করে লাভ করেছে, এটা কি ব্যবসার মধ্যে পড়ে না? এক্ষেত্রে কোনটার অভাব লক্ষণীয়? দেখো, এটা হচ্ছে যশোর বোর্ড 2021 সালে আসছে, এটা কিন্তু বোর্ডের কোশ্চেন। দেখো তোমরা বলো কি হবে এটার আনসার, সলভ করো।
ওকে, তাহলে দেখো ভাইয়া, আমরা কি বলছিলাম যে একটা জিনিস লেনদেন হইতে হইলে, হ্যাঁ, বা হচ্ছে কি ব্যবসা হইতে হইলে কি থাকতে হবে ভাই, পৌনঃপুনিকতা থাকতে হবে। এখন ও হচ্ছে তার ব্যক্তিগত মোটরসাইকেলটা বিক্রি করে দিছে, এটা তো আর সে জীবনে আর কখনো করবে না। সো এটা কি লেনদেনের পৌনঃপুনিকতা না থাকার কারণে এটা ব্যবসা হয় নাই। এখন নিচের উদ্দীপকটি পড়ো এবং 2 নং প্রশ্নের উত্তর দাও। কি বলছে, ব্রিটেনের ব্যবসায়ীরা বাংলাদেশ ও ভারত থেকে পণ্য কিনে নিজ দেশে প্যাকিং করে নিজস্ব ব্র্যান্ড কি ব্রুক বন্ড লেবেল লাগিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করে লাভবান হচ্ছেন। তাহলে উদ্দীপকের কার্যাবলীটিকে কি বলতে পারি? এটা হচ্ছে ঢাকা বোর্ড 21 সালে আসছে। এটা কি বলবো ভাই, কি বলছে, বাংলাদেশ থেকে পণ্য কিনছে, কিনে কিনে কি করছে, সে অন্য দেশে বিক্রি করতেছে, মানে আমাদের থেকে নিয়ে সে আমাদের পণ্যটাকে নিজের নাম করে প্যাকিং করে বিক্রি করতেছে। এটা কি হবে, একটু আগে ব্যাখ্যা করছি। তো দেখো, আমি যেগুলো বলছি ইম্পর্টেন্ট, যেগুলো ব্যাখ্যা করছি, এর বাইরে তুমি কোনো প্রশ্ন পাবা না। ওকে, সেটা কি হবে ভাই, এটা হচ্ছে পুনরপ্তানি। কারণ অন্য কোনো দেশ থেকে কিনছে, জাস্ট হচ্ছে নিজেদের লেবেল লাগাইছে, লোগো লাগাই দিয়ে বিক্রি করে দিছে। মুজাহিদ মনে হয় প্রথম কোশ্চেনে আনসার করছিল, বাট ভুল করছিল। প্রথম কোশ্চেনে 1 নাম্বার এটা কি ছিল, ঝুঁকি অর্জনের উদ্দেশ্য, মুনাফা অর্জনের উদ্দেশ্য। ভাই এখানে তো লাভ করছে, তার তো মুনাফা হয়েছেই, তো মুনাফা অর্জনের উদ্দেশ্য তো ছিলই, তাই না? বুঝছো? ভুল করা যাবে না, বুঝছো? ভালোভাবে মনোযোগ দিয়ে শুনলে কিন্তু ভুল করার কথা না। আমি প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো বলছি এর বাইরে আর কিছু আসবে না ভাইয়া। আচ্ছা দেখো, সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য কোনটি? সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য কি বলো? আচ্ছা, এখন সামাজিক ব্যবসা, এটা তোমাদের হয়তো একটু আনকমন লাগতে পারে। সামাজিক ব্যবসা মানে কি, মানে নর্মাল যে ব্যবসা থাকে ওইটা মৌলিক উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য আমাদের মুনাফা অর্জন থাকলেও, সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য থাকে যে সমাজের কল্যাণ করা। এবং সামাজিক ব্যবসায়ের এই যে মুনাফাটা হয়, এটা কি হয় জানো? সামাজিক ব্যবসায় ধরো যে প্রথমে তো 5 জন 10 জন বা কয়জন মিলে ব্যবসাটাতে বিনিয়োগ করবে। তো এই ব্যবসা থেকে যখন মুনাফা হবে, প্রথমে কি করবে, তারা তাদের বিনিয়োগটা তুলে নিবে। হ্যাঁ, তুলে নিয়ে ব্যবসাটা কি করবে, পরবর্তীতে যে বিনিয়োগগুলো হবে এখান থেকে তার আর কোনো মুনাফা ব্যক্তিরা নিবে না। কি করবে, এই ব্যবসাটা বড় করবে। বড় করবে কিভাবে? ধরো কেউ একটা স্কুল দিল, হ্যাঁ, 10 জন মিলে। এই স্কুলের উদ্দেশ্য হচ্ছে এই ব্যবসাটা, এই স্কুলটাকে সামাজিক ব্যবসা হিসেবে তারা নাম দিছে। তাহলে তারা কি করবে, ধরো এই ব্যবসাতে স্কুল করতে তাদের ধরো 5 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে এই স্কুল থেকে প্রথমে যে লাভগুলো হবে, এই লাভগুলো থেকে প্রথমে তারা তাদের এই 5 কোটি টাকা তুইলা নিবে। এরপরে তো এই লাভ হইতেই থাকবে, হয়ে যায় থাকবে। পরে কি তারা কি করবে, এখান থেকে আর কোনো টাকা তারা নিবে না। কি করবে, এই টাকাটা দেওয়া, প্রথমে একটা স্কুল, পরে আরো একটা স্কুল, মানে এইভাবে বিভিন্ন জায়গায় এই নামে স্কুল করতে থাকবে, মানে ব্যবসাটা শুধু বড় করবে। তাহলে কি হবে ভাইয়া, এটা উত্তর কি হবে? মূল উদ্দেশ্য কি, সমাজের কল্যাণ, সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্য। হ্যাঁ, সামাজিক ব্যবসায়ের কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ো, 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। কি বলছে, রুমু ঝুমু এবং 3 জন বান্ধবী শখের বয়সে গান করে, গান গেয়ে তারা যে আয় করে তা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। উদ্দীপক কার্যক্রমটি কোন ধরনের ব্যবসায়? ওকে, ধরো এটা কি ভাই, তারা 3 জন কাজ করে, তারা তাদের মৌখিক সম্মতির ভিত্তিতে। সো আমরা এটা কি বলি, যখন একাধিক ব্যক্তি কাজ করে চুক্তির বিনিময়ে, তখন সেটাকে আমরা কি বলি, অংশীদারি ব্যবসায় বলি। এবং তাদের এই কাজটা কি বলতো, তাদের এই কাজটা কিন্তু সেবা। কারণ গান গাচ্ছে, গান গাওয়া মানে শিল্পীর কাজ, শিক্ষকের কাজ, ডাক্তারের কাজ, এগুলো হচ্ছে কি সেবা, প্রত্যক্ষ সেবা। উদ্দীপকের কার্যক্রমের বৈশিষ্ট্য হচ্ছে কি, চুক্তিবদ্ধ সম্পর্ক নেই, মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই, আইনগত বৈধতা নেই। বলো কি হবে? কি বলছিল এখানে, 3 জন বান্ধবী শখের বসে গান করে, গান গেয়ে তারা যে তা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ওকে, মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই, চুক্তিবদ্ধ সম্পর্ক নেই, আইনগত বৈধতা নেই।
পৌঁছে উদ্দীপকের কার্যক্রমের বৈশিষ্ট্য কি। আচ্ছা এখন দেখো বেসিক্যালি এই এমসিকিউটি একটু কন্ট্রাডিক্টরি, লাইক কি জন্য, ওরা বলছে ওখানের আনসার অনুযায়ী কি করতে হবে, ওইটা দিতে হবে হচ্ছে কি অংশীদারি ব্যবসায়। ওকে, অংশীদারি ব্যবসায়। এখন এইটা যদি অংশীদারি ব্যবসা হয় তার মানে কি তার আইনগত বৈধতা থাকবে, চুক্তিবদ্ধ সম্পর্ক থাকবে, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে। সো এই নেই শব্দগুলো যদি না থাকতো তাহলে আনসার হতো 3। বুঝছো, এই কোশ্চেনটা একটু প্রবলেমেটিক। ওকে, এখন তারা যে কাজটা করছে আপাত দৃষ্টিতে যদি আমরা ওই কি বলে ওইটাকে ধইরাও নেই, হ্যাঁ মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই, আইনগত বৈধতা নেই, এটা ধরা যায়। কারণ কি, কারণ তারা কি করছে, তারা শখের বসে গান করতেছিল, সো মুনাফা অর্জনের উদ্দেশ্যে করতেছিল, বিষয়টা এমন না। আবার যেহেতু তারা কি কোনো চুক্তিবদ্ধ সম্পর্ক বা নিবন্ধিত না, ওই ক্ষেত্রে আইনগত বৈধতা নেই। মানে এখানে যে কোনো কিছু হইতে পারে, বাট কোশ্চেনটা ভুল। মেইন কথা হচ্ছে যে ভুল। হ্যাঁ, সো আমরা এটার কোনো আনসার ওইভাবে আসলে অ্যাকুরেট দেওয়াটা টাফ। তুমি বিভিন্নভাবে ব্যাখ্যা করে বিভিন্ন আনসার দিতে পারো। এরপরে দেখো পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে কোনটি। কালগত বলতে কি সময়গত। সো সময়গত বাধা কিসের মাধ্যমে দূর হয় ভাইয়া? গুদামজাতকরণ, পরিবহন, উৎপাদন। কি হবে? সংরক্ষণ করা, গুদামজাতকরণ। কোনটি পেশাগত সেবা? পেশাগত সেবা কোনটি ভাইয়া? পেশাগত সেবা চিকিৎসা। চিকিৎসা কি পেশা? শিক্ষকতা পেশা। এরপরে কি শিল্পী পেশা। প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত দেখো ঢাকা বোর্ড 21। প্রজনন শিল্পের ভিতর কি মাছের রেণু উৎপাদন, হাঁস মুরগির খামার, ফলমূল চাষ। কি হবে? ফলমূল চাষটা হবে না, 1 ও 2 হবে। বিজনেস শব্দটি কোন ভাষার শব্দ? বিজনেস, বিজনেস হচ্ছে কি ইংরেজি শব্দ। বিজনেস হচ্ছে কি ইংরেজি শব্দ। শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে। রূপগত, আকার আকৃতিগত পরিবর্তন। এবার দেখো ভার্সিটিতে এই কি ধরনের প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। সো দেখো মৎস্য চাষ কোন ধরনের শিল্প? মৎস্য চাষ, চাষ যদি হয়, চাষ হইলে প্রজনন। আর যদি ধরো নদী থেকে মাছ ধরা, সমুদ্র থেকে মাছ ধরা বা উত্তোলন, তখন এটা হইতো কি, তখন হইতো নিষ্কাশন। কিন্তু মৎস্য চাষ হইলে প্রজনন। ওকে, ডিফারেন্সটা বুঝবা। এগুলোতে কিন্তু কনফিউজ হবা, শিওর পরীক্ষার হলে গিয়ে শিওর তুমি কনফিউজড হবা। বরিশালে বালাম চাল ঢাকায় আনলে যে উপযোগ সৃষ্টি হয়, তাহলে ভাই রাজশাহীর আম ঢাকায় আসলে কি ধরনের উপযোগ সৃষ্টি হয়? স্থানগত। তাহলে বরিশালের বালাম চাল এখানে আসলে স্থানগত উপযোগ সৃষ্টি হবে। আচ্ছা, সাবান তৈরি কোন ধরনের শিল্প? তো সাবান তৈরি ভাই এই যে দেখো আমি বলছিলাম কিভাবে কোশ্চেন আসবে, আমি যেভাবে বলছি এইভাবে আসতেছে কিনা বলো। যে সাবান তৈরি হচ্ছে কি ভাই, সাবান তৈরি আমাদের জন্য কি বলো, সাবানের ক্ষেত্রে কি হয়? 1 to many, 1 to many নাকি many to 1 বলতো? many to 1। কি হবে? সাবানের ক্ষেত্রে হয় many to 1। সো many to 1 হইলে কি হয় ভাইয়া? যৌগিক শিল্প। আর 1 to many হইলে বিশ্লেষণ শিল্প। ওকে, দেখো মৎস্য ধরা কোন শিল্পের অন্তর্ভুক্ত? ঢাবি রাবিতে কোশ্চেন আসছিল। দেখো মৎস্য ধরা, আরেকটা হয় চাষ। যদি চাষ হয়, চাষ হইলে প্রজনন।
আর ধরা হইলে বা উত্তোলন হইলে, উত্তোলন বা আহরণ হইলে, আহরণ হইলে কি হবে? আহরণ হইলে হবে উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। ওকে, তাহলে এটাকে উত্তোলনও বলতে পারি আমরা, নিষ্কাশনও বলতে পারি, একই শব্দ একই অর্থ। ক্লিয়ার? এরপরে দেখো যে কোনটি ব্যবসায়ের কাজ না? বাজারজাতকরণ, অর্থসংস্থান, গুদামজাতকরণ, সহযোগিতাকরণ। ব্যবসার কাজ না কোনটা? বাজারজাত করা, অর্থসংস্থান, গুদামজাতকরণ, সহযোগিতাকরণ। কি হবে বলো, বলো সবাই। বাজারজাতকরণ, অর্থসংস্থান, গুদামজাতকরণ এগুলা কিসের কাজ? এগুলো তো ব্যবসায়েরই কাজ। সহযোগিতা করা এটা তো ভাই ব্যবসায়ের অন্তর্ভুক্ত না। ঠিক আছে? কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়? দেখো এটা ঢাবি জাবিতে আসছিল। মুনাফা কারবারের বৈশিষ্ট্য, গতিশীলতা, দৃষ্টিভঙ্গি, ঝুঁকি, উপযোগ সৃষ্টি। মুনাফা, ঝুঁকি, উপযোগ, মানে গতিশীলতার দৃষ্টিভঙ্গি এইটাও ব্যবসায়ের বৈশিষ্ট্য ইনডিরেক্টলি, বাট তোমার বাকি যেই অপশনগুলো আছে এগুলো একদম ডিরেক্টলি। সো এখান থেকে বাদ দিতে হইলে আমার এটাই বাদ দিতে হবে। ঠিক আছে? তো মুনাফা, ঝুঁকি, উপযোগ এগুলো তো ব্যবসায়ের বৈশিষ্ট্য একদম সরাসরি। সেখান থেকে আমার বাদ দিতে হইলে কি করতে হবে? আমার এই গতিশীল দৃষ্টিভঙ্গি এইটাই বাদ দিতে হবে, আর কোনো অপশন নাই। সো কখনো দেখতে হবে মানে একাধিক জিনিস উত্তর হইতে পারে, মনে হইতে পারে, ওই ক্ষেত্রে তোমার একটু ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে কাজে লাগাইতে হবে যে বেসিক্যালি হচ্ছে কি কোনটা কম অ্যাকসেপ্টেবল, যে মানে কোনটা বাদ যাওয়া যায়। ধরো সবগুলোই আমার জন্য বৈশিষ্ট্যর মধ্যে পড়ে, কিন্তু কোনটা বাদ দিলেও চলবে। ওকে, দেখো পানি বা বায়ু থেকে সম্পদ উত্তোলন যে শিল্পে অন্তর্ভুক্ত, ঢাবিতে আসছিল। তো দেখো উত্তোলন কোনো কিছু যদি থাকে তাহলে এটা নিষ্কাশন বা উত্তোলন শিল্প, নিষ্কাশন বা উত্তোলন শিল্প। ওকে, উত্তোলন বা আহরণ। তো এই সবগুলোর ডিফারেন্সটা ভাইয়া বুঝবা, কারণ তোমার একটা শব্দের চেঞ্জ মানে উত্তর চেঞ্জ, বুঝছো? টিসিবি এর পূর্ণরূপ কি? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ওই যে বিভিন্ন ওই যে দেখো না ট্রাকে করে যে মাল দেয়, টিসিবির মাল। গতিশীল দৃষ্টিভঙ্গি কি? গতিশীল দৃষ্টিভঙ্গি মানে পরিবর্তনশীল চিন্তা ভাবনা, যে মানে নিত্য নতুন চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। মানে ব্যবসার ক্ষেত্রে কি তোমার অবশ্যই নিত্য নতুন চিন্তা ভাবনা, পরিবর্তনশীল চিন্তা ভাবনা হইতে হবে, তাই না? গতিশীল দৃষ্টিভঙ্গি তো এটাই, যে মানে তুমি এক জায়গায় ধরো কি হতো একটা সময় ছিল যে কোচিং বলতে কি অফলাইনে কোচিং, যে টিচারের কাছে যাবা 1 মাইল 2 মাইল, এরপরে ধরো অ্যাডমিশনের সময় তুমি ফার্ম গেটে আইসা পড়বা, তোমার বাসা থাকবে ধরো যে কি কামরাঙ্গি চর, 3 ঘন্টা লাগায় আসবা ফার্ম গেটে আইসা তুমি এখানে পড়বা, আরো 3 ঘন্টা লাগায় বাসায় গিয়া তুমি ইন্নালিল্লাহ তোমার আর পড়া হইলো না, তোমার মনে করো যে কাম সারা। হ্যাঁ, তো এটা কি ছিল? তুমি যদি এখন ধরো আধুনিক এই যুগে, অনলাইনের এই যুগে তুমি যদি আগের চিন্তা ভাবনা থেকে যদি বাইরে না হইতে পারো, তোমার গতিশীল দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে তুমি কি থাকবা যে না আমি শুধু অফলাইন ব্যবসা করবো, কিন্তু অফলাইন একটা সময় থাকবে না। এখন যদি কিছু অল্প কিছু আছে, একটা সময় মানুষজন শুধু অনলাইন এডিক্ট হয়ে যাবে, বা একটা ব্যালেন্স হাইব্রিড সিস্টেম থাকবে, সেটার সাথে তোমার খাপ খাওয়াইতে হবে। মানে নমনীয়তা, পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো। ওকে, এটা হচ্ছে গতিশীল দৃষ্টিভঙ্গি। বুঝছো কিনা যে কোশ্চেনটা করছিলাম? কেরোসিন কোন ধরনের শিল্প? কেরোসিনের ক্ষেত্রে কি হয়, আমরা দেখছিলাম যে খনিজ তেলকে ভাইঙা কেরোসিন, অকটেল, ডিজেল অনেক কিছু বাইর হয়। তাহলে এটা কি হবে? কেরোসিন হচ্ছে কি ভাই আমার ওয়ান টু মেনি বিশ্লেষণ। ওকে, এই বুঝছো তোমরা? কারো কোনো কোশ্চেন থাকলে করবা ভাই, ওই যে যেরকম বলছো না গতিশীল দৃষ্টিভঙ্গি কি, এরকম কোনো শাব্দিক অর্থ না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা, কারণ আমার কাছে মনে হয় তো আমি তো মোটামুটি সব ব্যাখ্যা করতেছি, এরপরে যদি কোনো কিছু যদি আমার মিস যায়, যে কারণ অনেকক্ষণ ধরে পড়াইতেছি, অনেক কিছু পড়াইতেছি, বা অনেক কিছু মনে হইতে পারে যে না তো ওরাও হয়তো বুঝবে, বা আমি তো বুঝি,
সো হয়তো অনেক সময় মিস যাইতে পারে, সো এই ক্ষেত্রে তোমার কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবা। ওকে, আচ্ছা নার্সারি কোন ধরনের শিল্প? তো নার্সারি তো আমরা বলছি নার্সারি, হ্যাচারি, হ্যাঁ, মাছের খামার, পোনা, রেণু, এগুলো হচ্ছে কি আমার প্রজনন। ওকে, নিচের কোনটি সংযোজন শিল্পের উদাহরণ? সংযোজন মানে কি? সংযোজন আমরা কি বলছিলাম, ভিন্ন ভিন্ন শিল্প কিভাবে উৎপাদিত জিনিস, এই যে মোটর গাড়ি ইঞ্জিন কি করবো একসাথে করে ফেলবো, হ্যাঁ, মানে ভিন্ন ভিন্ন শিল্পে, এটা কি সংযোজন। অ্যাসেম্বল, এটা কি অ্যাসেম্বল। একজন ভুল করছে কিন্তু, সংযোজন আর যৌগিককে কিন্তু তোমরা মিলাই ফেলতেছো। সিমেন্ট কিন্তু যৌগিক ভাইয়া, ভুল করলে হবে না। সিমেন্ট, সাবান এগুলো কি যৌগিক। উৎপাদনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? উৎপাদনের মাধ্যমে বেসিক্যালি কি হয়, আমার আকার আকৃতি পরিবর্তন হয়, রূপগত পরিবর্তন হয়, ঠিক আছে। ওকে, গুড পিপল। সো আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করব। যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে আমি কয়েক সেকেন্ড সময় নিব, তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো কনফিউশন থাকলে সেটা কি করবো, আনসার করবো। আচ্ছা, কামরুল বলছে সাবান কেন হলো না? ভাইয়া দেখো, তোমার আমি তো বললামই সংযোজন কি। সংযোজন হচ্ছে ভিন্ন 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 শিল্প উৎপাদিত ফাইনাল প্রোডাক্ট, লাইক ধরো ইঞ্জিন, এরপরে কি মোটরের কি বলে, ধরো প্রাইভেট কারের যে পার্টস, এগুলো কি আলাদা আলাদা জায়গায় উৎপাদন হয়, এরপরে দুটাকে একত্রিত করে ফেলে। ওকে, এরপরে ধরো তুমি মোবাইলের যে মেমোরি কার্ডস, হ্যাঁ, এগুলো নিভিডিয়া অ্যান্ড হচ্ছে যে কি অন্যান্য কোম্পানি তৈরি করে। চিপগুলা এক ধরনের টোটাল আলাদা একটা শিল্প। পুরো বডি পার্টস মোবাইলের এটা টোটাল আলাদা একটা শিল্প। এরপরে কি হয়, ওরা আলাদা আলাদা শিল্প উৎপাদিত হয়, এরপরে এগুলোকে জোড়া লাগায় আমি একটা নতুন আরেকটা প্রোডাক্ট বানালাম। ওরা নিজেরাই কিন্তু একটা প্রোডাক্ট আলাদা আলাদা একত্রিত করে একটা প্রোডাক্ট। বাট সাবানের ক্ষেত্রে বা হচ্ছে কি তোমার সিমেন্টের ক্ষেত্রে এটা কি কোনো আলাদা প্রোডাক্ট না, এখানে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পদার্থ থাকে। যেমন ধরো তোমার সাবানের তৈরির ক্ষেত্রে আমাদের কি লাগে, হ্যাঁ, তেল লাগে, পারফিউম লাগে, এরপর হচ্ছে বিভিন্ন কেমিক্যাল লাগে। এগুলো কিন্তু আলাদা আলাদা ব্যবহারযোগ্য মানে প্রোডাক্ট না কিন্তু, হ্যাঁ, এটা কি পদার্থ। সো এই পদার্থগুলোকে আমরা একত্রিত করে প্রক্রিয়ার মাধ্যমে ইয়াতে রূপান্তর করি। সো বুঝছো কিনা মুজাহিদ বা যে কোশ্চেন করছো? সিমেন্টের ক্ষেত্রেও সেম। সিমেন্টের ক্ষেত্রে আমাদের যে উপাদানগুলো লাগে এগুলো ভিন্ন ভিন্ন পদার্থ, এগুলোকে একত্রিত করে আমাদের কি হয়, আমাদের ইয়া তৈরি হয়, সিমেন্ট তৈরি হয়। ক্লিয়ার কিনা? এই তোমরা সবাই ক্লিয়ার কিনা এটা? এবং এটা ছাড়াও আর কোনো কোশ্চেন আছে কিনা? সো এটা আনসার কি হবে? এইটার আনসার হচ্ছে মোটর গাড়ি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? সোনামণি বলে ফেলো। গুড পিপল, কোনো কনফিউশন, কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো আমরা এখানে শেষ করব। ওকে, ডান। ওকে, ভেরি গুড। সো আশা করি তোমাদের মনে আর কোনো কনফিউশন নাই। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।